থ্যাংক ইউ ভাই। আম, সবাই আমার কথা মনে হয় শুনতে পাচ্ছ। আমি একটু আহ, সবাইকে অ্যাটেনশন নিয়ে বলছি, সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের সাথে আমি আমার পরিচয় নিয়ে আমি একটি পরিচয় পর্বটা দিয়ে নিই, আমি আমার কথাটা বলে নিই। কারো যদি কোনো ধরনের প্রবলেম হয়, মেসেঞ্জার এখানে চ্যাট অন আছে, ঠিক আছে? চ্যাট অন আছে, চ্যাটে অন করে আমাকে বললে আমি হয়তো ইন্টারভিউ করবো। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? যদি শুনতে পারো তাহলে চ্যাট বক্সে লেখো ইয়েস। সবাই শুনতে পাচ্ছ? দেখি তো সবাই লিখতে পারছো কিনা। সবাই চ্যাটের মাধ্যমে উল্লেখ করো কথা। সবাই কথা শুনতে পাচ্ছ? ওকে, ইয়েস ইয়েস, ওকে, ঠিক আছে। আমি সবারটা শুনতে পাচ্ছি। আর ওকে, ঠিক আছে। ওকে, চ্যাট টু তোমরা হচ্ছে এক কাজ করো, চ্যাট টু এভরিওয়ান যেটা দেওয়া আছে সেটা নক করো, কারণ আমি একটা যে ক্লাস নিচ্ছি আরেকটা দিয়ে আরেকটা দিয়ে হচ্ছে আমি চ্যাট দিচ্ছি, তাহলে চ্যাট টু এভরিওয়ান এটা হলে আমার পক্ষে দেখতে সুবিধা হয়। ওকে এভরিওয়ান, ওকে। তাহলে আমরা এখন তাহলে ক্লাসটা শুরু করে যাচ্ছি। প্রথমে আমি পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে রাকিব জামান তুষার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি থেকে আমার বিএসসি এবং এমএসসি শেষ করেছি, এবং বর্তমানে হচ্ছে আমি ঢাকা মিরপুর সায়েন্স কলেজে অ্যাজ এ বায়োলজি লেকচার হিসেবে আছি। ঢাকা মিরপুর সায়েন্স কলেজে ইন্টারমিডিয়েটে অ্যাজ এ বায়োলজি লেকচার হিসেবে আছি। আর তোমাদের যে ইউসিসি আছে, যার নাম তোমরা শুনেছো, আমিও ইউসিসি স্টুডেন্ট ছিলাম এক সময়। ইউসিসির বর্তমানে বায়োলজি ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি ঢাকা ব্রাঞ্চের। এই আচ্ছা আপাতত আমার পরিচয়। আস্তে আস্তে অন্যান্য যে কথাবার্তাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তাহলে আজকে স্টার্ট করে শুরু করে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। প্রথমে তোমাদেরকে আমি একটু অ্যাজ ইউজুয়াল কিছু কথাবার্তা বলে নিই, সেটা একটু ভালো করে বলছো। আমরা বায়োলজি এই পর্যন্ত আমরা যারা পড়ে আসছি, এবং ইভেন আমিও একটা জিনিস লক্ষ্য করে আসছি, বায়োলজি আমাদের দিন শেষে আমাদের আমাদের টিচাররা বলতো যে বায়োলজিতে কিছু বুঝার আছে, বায়োলজি হচ্ছে মুখস্থ বিদ্যা। একদম মানে কি বলবো, একদম ঘুম মুখস্থ করবা, দিন শেষে পরীক্ষার আগে ঠিক মতো মুখস্থ করবা, তারপর হচ্ছে তুমি সেটাকে আনসার করে দিয়ে আসবা। এটার মধ্যে বুঝার কি আছে? আসলে সমস্যা হচ্ছে যারা বুঝাতে পারে না বায়োলজি, তারা আমাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে দিয়ে আসছে যে বায়োলজি মানে হচ্ছে মুখস্থ বিদ্যা। এই জন্য বায়োলজি কিন্তু অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায় কিন্তু মার্কস ফাইনাল পরীক্ষায় কম আসে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, আমি যার কথাই বলি না কেন, আলটিমেট দিন শেষে হচ্ছে বায়োলজি মার্কসটা কম আসে। কেন? ওই যে মাথার মধ্যে আমাদের একটা ছোট্ট প্রকার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বায়োলজি মানে হচ্ছে মুখস্থ বিদ্যা, পরীক্ষার আগে বায়োলজি খাতায় মুখস্থ করবা, ডিএমসি ডাইরেক্ট মুখস্থ করবা। ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ না, ডাইরেক্ট মুখস্থ করবা। ওই ডাইরেক্ট মুখস্থ করে হচ্ছে আমাদের কি করতে হবে আলটিমেটলি শেষ পর্যন্ত। আচ্ছা, একজন বলছে ভাই আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। বাকি সবাই শুনতে পাচ্ছ? যে শুনতে পাচ্ছ না তার মনে হয় মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে। তুমি আনমিউট করে একটু ইয়া করো, তাহলে হয়তো তুমি শুনতে পারবে। বাকিরা সবাই শুনতে পাচ্ছে? কথা শুনতে পাচ্ছে না? আচ্ছা, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু জানাও তো আমাকে, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস, আচ্ছা আচ্ছা, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, যারা আসলে তোমরা অনলাইনে ক্লাস করছো, বুঝতেই তো পারছো অনলাইনে নেটের প্রবলেম আছে, এই প্রবলেম আছে, সেই প্রবলেম আছে। যদি আমার কথা একটা ব্যক্তিও শুনতে পারে তার মানে হচ্ছে আমার কথা যাচ্ছে। কারণ সবাই তোমরা রংপুর বসে ক্লাস করছো আর আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি। আমার কথা যদি একজনও শুনতে পারে তার মানে ওকে, ঠিক আছে? আর বাকিরা একটু কাইন্ডলি, যাদের আনক্লিয়ার হচ্ছে তারা নেটটা অফ করে অন করো, বা লিভ নিয়ে আবার জয়েন করো, বা মাইক্রোফোন ঠিক মতো সংযোগ করো, হয়তো বা শোনা যাবে। বিকজ বললামই তো ইন্টারনেটের বিষয় একটু তো ঝামেলা হতেই পারে, তোমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের প্রবলেম ইস্যু থাকতেই পারে। আচ্ছা, এনিওয়ে তাহলে আজকে আমরা শুরু করি। কোনো প্রশ্ন থাকলে তোমরা চ্যাট টু এভরিওয়ান যেটা এটাতে করবা, কারণ আমি
ফোনে চ্যাট করলে আসলে আমরা দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনে সেটা দেওয়া আছে, মানে আমি নিচে ল্যাপটপ আমার রাখা, ওই ল্যাপটপ থেকে আমি দেখতে পাচ্ছি আজকে চ্যাটগুলো, তাই ইজিলি হচ্ছে আমি এখান থেকে করতে পারছি। আজকে তোমাদেরকে বায়োলজির কিছু ট্রিক শিখাবো, ইন্টারেস্টিং। আমরা ক্লাসটা দীর্ঘায়িত না করে একটা ক্লাস কিভাবে ট্রিক্স এর মাধ্যমে পড়া যায়, কিভাবে ইজিয়েস্ট ওয়েতে মনে রাখা যায়। তোমরা হয়তো বা কল্পনা তো ভাবছো না যে এইভাবেও বায়োলজি বা এইভাবে একটা অধ্যায় শেষ করা সম্ভব, সেটা আজকে আমরা ট্রাই করবো। হয়তো বা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়তো একটা সব কনসেপ্ট দেওয়া সম্ভব না, যেহেতু তোমরা ইতিমধ্যে এই ইন্টারমিডিয়েটের ম্যাক্সিমাম পড়া পড়ে আসছো, 2 মাস পরে তোমাদের পরীক্ষা। আমি তোমাদেরকে সিম্পল ওয়ে বুঝাবো কি করে তোমরা ইজিলি জিনিসটা মনে রাখতে পারবা, আনসার করতে পারবা। তোমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট হবে, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 পরিপাক ও শোষণ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পরিপাক ও শোষণ অধ্যায় নিয়ে। পরিপাক ও শোষণ অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। সবাই খাতা নাও, সামনে যদি বই থাকে, যদি ইচ্ছা করে বই নিতে নাও, বা বই না হলেও চলবে, বাট অবশ্যই খাতা এবং কলম নাও। তোমাদের যদি কিছু ইন্টারেস্টিং এবং চমৎকার কিছু স্টেপ আজকে আলোচনা করাবো, যেটা এই অধ্যায়ের সবচেয়ে ঝামেলা। পরিপাক অধ্যায় সম্পর্কে তোমাদের সবারই আইডিয়া আছে। তোমরা সবাই কিন্তু পরিপাকের একটা জিনিস ভয় পাও, সেটা হচ্ছে পরিপাকে এত বিক্রিয়া, এত এনজাইম, এইগুলোর নাম মনে রাখাটাই হচ্ছে আমাদের জন্য মুশকিল। আমি তোমাদেরকে সিম্পল ভাবে কিছু ট্রিক আজকে শেয়ার করব। প্রথমে হচ্ছে একদম প্রথমে একটা ট্রিক, আজকে তোমাদের সাথে এই ট্রিকটা শেয়ার করা খুবই প্রয়োজন। আশা করি এখানে অনেকেই আছো। ট্রিকটা হচ্ছে সংজ্ঞা। আমি এই কথাটা কেন আজকে বলছি, আমার ব্যক্তিগত, আমি যখন ইন্টারমিডিয়েট 2012 সালে পাস করেছি, আমি যখন ব্যক্তিগত বায়োলজি পড়তাম, আমার একটা প্রবলেম হতো, সেটা ছিল সংজ্ঞা। সংজ্ঞা আমার কোনোভাবে মুখস্থ হতো না। তো এত এত সংজ্ঞা, এক একটা অধ্যায়ের মধ্যে যদি 20টা 25টা করে সংজ্ঞা ধরিয়ে আনি গড়ে, চিন্তা করে দেখো তো আমাদের মোট অধ্যায় কয়টা? বর্তমানে 14টা অধ্যায়। যদি 20টা করেও গড়ে সংজ্ঞা ধরি, তবুও 280টা সংজ্ঞা আছে। কি কথাটা কি রাইট? তোমাকে যদি আমি বলি 280টা সংজ্ঞা দরকার নাই, আমাকে 200 সংজ্ঞা তুমি মুখস্থ করে দাও, তোমার কতক্ষণ সময় লাগবে? আমাকে একটু লেখো তো, 200 সংজ্ঞা মুখস্থ করতে তোমার কতক্ষণ সময় লাগবে বা টাইম লাগবে? আমাকে যদি টাইমটা জানাও, একদিন, এক সপ্তাহ, 1 মাস, 1 ঘন্টা, কতটুকু সময় লাগতে পারে বলো তো? 200 সংখ্যা মুখস্থ করতে আমি তোমাকে এখন বললাম যে এখন থেকে শুরু করে 200 সংখ্যা মুখস্থ করবা, কতক্ষণ সময় লাগবে? আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাবো। তোমরা কিন্তু আনসার না করলে, কিন্তু তোমরা কিন্তু রিপ্লাই না করলে আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় তোমরা আমার কথা আসলে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, ঠিক আছে? 3 আওয়ার, কেউ লেখছে 2 আওয়ার, কেউ লেখছে 3 আওয়ার। আচ্ছা, অনেকেই লেখছে 2 আওয়ার বা 3 আওয়ার, বাট আমি শিওর করে বলতে পারছি 2 ঘন্টা বা 3 ঘন্টায় 200 সংখ্যা মুখস্থ করা ইট কোয়াইট ইম্পসিবল। কেউ লেখছে একদিন। 200 সংখ্যা যদি, সরি একটু গলায় প্রবলেম হচ্ছে আমার, 200 সংখ্যা যদি তুমি পড়াও শুরু করো, রিডিংও করো, 200 সংখ্যা একবার রিডিং করতে তোমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো বুঝতে পারছো, আমি তোমাদেরকে জাস্ট জাস্ট 5 মিনিট আমাকে সময় দাও, আমি তোমার 200 সংজ্ঞা কিভাবে ক্লিয়ার করতে হয় সেই জিনিসটা বোঝাচ্ছি। জিনিস ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে আমাদের বইয়ের 80% সংজ্ঞার একটা সূত্র বলবো। ফিজিক্সের ল আছে, ম্যাথের ল আছে, কেমিস্ট্রিতে ল আছে। আমি তোমাদেরকে আজকে বায়োলজির ল শেখাবো। বায়োলজির মধ্যে কোথাও ল নেই, এবার আজকে আমি শেখাবো। বায়োলজির প্রধান টপিক হচ্ছে সংজ্ঞা। যেটা আমার প্রবলেম হলো, তোমাদের হয় সংজ্ঞার জন্য 2টা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে বৈশিষ্ট্য প্লাস কাজ। এই 2টা জিনিস হলে যে কোনো সংজ্ঞা তৈরি করা সম্ভব। বৈশিষ্ট্য আর কাজ হলে যে কোনো সংজ্ঞা তৈরি করা সম্ভব। হাউ? একটু ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে বলতে আমি তোমাদেরকে ল শেখালাম, যে ল দিয়ে মাইক্রোকন্ড্রিয়ার সংজ্ঞা তৈরি করা যায়, সেই ল দিয়ে কি ব্লাডের সংজ্ঞা তৈরি করা যাবে? কারণ মাইক্রোকন্ড্রিয়ার সাথে তো ব্লাডের কোনো সম্পর্ক নাই। তাহলে আমি কি করে ব্লাডের সাথে মাইক্রোকন্ড্রিয়াটাকে ম্যাচ করবো? আমি সেইটাই তোমাদেরকে এই একটা পদ্ধতির মাধ্যমে শেখাবো, যে কিভাবে সংজ্ঞা আমরা বানাবো। আমরা সংজ্ঞা মুখস্থ করবো না, আমরা বানানো বিশ্বাসী। উই আর জিনিয়াস, তাই না? আমরা বানানোতে বিশ্বাসী করি, আমরা নিজেরা বানাতে পারি। উই আর আইনস্টাইন।
ঠিক আছে? আমরা ওই কথা বলতে মুখস্থ বিদ্যায় যাবোই না। বায়োলজি যারা মুখস্থ করতে যায় তাদেরই বায়োলজি পরীক্ষা খারাপ হয়, কারণ সামনে এডমিশন আছে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের এডমিশন এমন একটা জায়গা যেখানে মুখস্থ বিদ্যার কোনো দাম নাই, সেখানে সবটাই হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডের উপর ডিপেন্ড করে। সংজ্ঞার জন্য বৈশিষ্ট্যর কাজ করে। বৈশিষ্ট্য কি? আমি কি, আমি কোথায় আছি, আমি কি ব্যবহার করছি, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস কি রেকর্ড থাকবে? রেকর্ড থাকবে, বাট তোমরা চেষ্টা করো লাইভ ক্লাসটা করার জন্য। তাহলে তোমার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা ভাইয়া আপনার পিক দেখতে পাচ্ছি, বাট বোর্ড কই? বোর্ড তোমার পিছনে আছে, বোর্ড দেখতে না পারার ক্ষেত্রে আমাকে দেখতে পারলে তো আমার বোর্ড দেখতে পারার কথা। সবাই দেখতে পাচ্ছে না? ওকে, যেটা বলছিলাম বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যের জন্য যে বিষয়টা আছে একটু ভালো করে রাখো। বৈশিষ্ট্য মানে হচ্ছে কি, আমি কি, আমি কোথায় আছি, আমি কি ব্যবহার করছি, এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় বৈশিষ্ট্য। না আবারও বলছি, আমি কি, আমি কোথায় আছি, আমি কি ব্যবহার করছি, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। আর আমি লাস্ট পর্যন্ত আলটিমেটলি আমার ফলাফল কি, আমি কি করতে পারছি, সেটা হচ্ছে আমার কাজ। আমার নাম বললাম হচ্ছে তুষার, তো তুষার হচ্ছে আমার বৈশিষ্ট্য। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পড়েছি, এটা আমার বৈশিষ্ট্য। এখন আমি ঢাকায় দাঁড়িয়ে আছি, বৈশিষ্ট্য। আমি মার্কার ব্যবহার করছি, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। আর আমি তোমাদেরকে পড়াতে পারছি, এটা হচ্ছে আমার কাজ। তাহলে বৈশিষ্ট্য আর কাজ এই দুটাকে কম্বাইন করে দিলে যে কোনো সংজ্ঞা তৈরি করা সম্ভব। ফর এক্সাম্পল, আমি মাইক্রোকন্ড্রিয়ার কথা বলেছিলাম, মাইক্রোকন্ড্রিয়ার কথা শোনো। মাইক্রোকন্ড্রিয়ার দুইটা বা তিনটা বৈশিষ্ট্য বলতো। মাইক্রোকন্ড্রিয়ার কার অঙ্গাণু? সাইটোপ্লাজমের অঙ্গাণু। দুই, মাইক্রোকন্ড্রিয়া তোমার হচ্ছে কি, কয় স্তরে আবরণ দ্বারা আবৃত? মাইক্রোকন্ড্রিয়ার দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত, ঠিক আছে? মাইক্রোকন্ড্রিয়ার কাজ কি? কাজ যদি বলো, স্বভাব শোষণের মাধ্যমে কি করে? শক্তি উৎপাদন করে। কি করে? শক্তি উৎপাদন করে। এখন এই জিনিসটা কম্বো করো, দেখো সংজ্ঞা হয়ে যাচ্ছে। সাইটোপ্লাজমের যে অঙ্গাণু দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত এবং যা স্বভাব শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে, তাকে মাইক্রোকন্ড্রিয়া বলা হয়। সাইটোপ্লাজমের যে অঙ্গাণু দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত এবং যা স্বভাব শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে, তাকে বলা হয় মাইক্রোকন্ড্রিয়া। দেখে তুমি সেম বৈশিষ্ট্য কাজ দিয়ে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা বানাতে পারি কিনা? ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? উদ্ভিদ কোষে। ক্লাস এসে বলে দেওয়া হবে। আচ্ছা যাও, ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা, তাহলে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞাটা কি হবে একটু মনোযোগ দিয়ে শোনো। ক্লোরোপ্লাস্টের সংজ্ঞাটা হচ্ছে সেম, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? কয় স্তরে আবরণ দ্বারা আবৃত? দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত। দেখতে কেমন? সবুজ বর্ণের। ওকে, বৈশিষ্ট্য হয়ে গেল। ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ। কম্বাইন করো, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের যে অঙ্গাণু দ্বিস্তরে আবরণ দ্বারা আবৃত, সবুজ বর্ণের এবং যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, তাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট বলা হয়। সাপোজ আমি এখানে একটা চিত্র দিলাম, এটা হচ্ছে একটা কোষ। কোষের মাঝখানে নিউক্লিয়াস আছে। কোষের মাঝখানে কি আছে? নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসের সংজ্ঞা কি হয় আমি বলবো। তারপর তোমাকে জিজ্ঞেস করলাম নিউক্লিয়াস সংজ্ঞা কি। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য বলো দুটা বা তিনটা, নিউক্লিয়াসের কাজ বলে একটা, সংজ্ঞা কমপ্লিট। নিউক্লিয়াস কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ। নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের অংশ না, অনেকে ভুল করে সাইটোপ্লাজম লেখো। না, নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের অংশ। কোথায় অবস্থান করছে? কোষের কেন্দ্রে অবস্থান করছে। কয় স্তরীয় আবরণ? দুই স্তরীয় আবরণ। বৈশিষ্ট্য ক্লিয়ার। কাজ কি? কেন্দ্র যেহেতু অবস্থান করে আর ডিএনএ ধারণ করে, আমরা জানি নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে, নিউক্লিয়াস ধারণ করে। কাজ কি? বংশগতি নিয়ন্ত্রণ করা। আর যেহেতু কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, তার মানে কি? কোষের সার্বিক কাজ নিয়ন্ত্রণ করা। কম্বাইন করো, প্রোটোপ্লাজমের যে অংশ কোষের কেন্দ্রে অবস্থান করে, দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত এবং যা বংশগতি নিয়ন্ত্রণ করে এবং কোষের সার্বিক কাজ পরিচালনা করে, তাকে নিউক্লিয়াস বলা হয়। সংজ্ঞাটাকে বুঝতে পারছো? আচ্ছা, আমি চ্যাপ্টার 1 থেকে বের অন্য একটা উদাহরণ দিই, লাইক রক্ত। রক্তের সংজ্ঞাকে আমি বৈশিষ্ট্য আর কাজ দিয়ে তৈরি করতে পারবো। রক্তের বৈশিষ্ট্য কি? মনে করো তো, রক্তের বৈশিষ্ট্য কি? তরল যোজক কলা একটা বৈশিষ্ট্য নিলাম। তারপরে কি? খেতে কেমন বা টেস্ট কেমন? ক্ষার ধর্মী, ঠিক আছে? দেখতে কেমন? লাল বর্ণের। ওকে, আমি তিনটা বৈশিষ্ট্য নিলাম। কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। সেটা অনুচক্রিয়ার কাজ কি? জীবাণু। শীত রক্তকণিকার কাজ কি? জীবাণুকে ধ্বংস করা। কম্বাইন করো, বৈশিষ্ট্যর কাজ। যে তরল যোজক কলা ঈষৎ ক্ষার ধর্মী, লাল বর্ণের এবং যা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে এবং রোগ জীবাণু ধ্বংস করে, তাকে কি বলা হয়? রক্ত বলা হয়। আবারও বলছি, যে তরল যোজক কলা ঈষৎ ক্ষার ধর্মী, লাল বর্ণের এবং যা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে এবং কি করে? রোগ জীবাণু ধ্বংস করে, তাকে রক্ত বলা হয়। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, ক্রিয়া করো তোমরা। কারো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তোমাদেরকে কারো লিসেনিং এ প্রবলেম হচ্ছে? কারো লিসেনিং এ প্রবলেম হচ্ছে? বুঝতে পারছি না কারো। সব ঠিক আছে? আচ্ছা, সবাই বলছে না তো না তো। আচ্ছা, কয়েকজন লিখছে তো আমি একটু কিউরিয়াস হয়ে যাচ্ছি যে প্রবলেম থেকে আমার এখান থেকে নাকি ওদিকে। না ভাই, এত না তো না তো। ওকে, থ্যাংক ইউ। যাও, আরেকটা সংজ্ঞা বলি। আমরা যদি পরিপাক অধ্যায়টা পড়বো, দেখো তো পরিপাকের সংজ্ঞাটা আমরা এই বৈশিষ্ট্য আর কাজ দিয়ে তৈরি করতে পারি কিনা। ঠিক, পরিপাক কি? একটা কি জৈব রাসায়নিক বিক্রিয়া। বৈশিষ্ট্য জৈব রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। পরিপাকের কথা যদি বলতে জৈব রাসায়নিক বিক্রিয়া, পরিপাক ব্যবহার করে কি? ব্যবহার তো একটা বৈশিষ্ট্য। পরিপাকে কি ব্যবহৃত হয় মনে করো তো? পরিপাকে কি ব্যবহার হয়? এনজাইম ব্যবহৃত হয়। পরিপাকে এনজাইম ব্যবহৃত হয়। ঠিক আছে। আর কাজ কি? পরিপাকের কাজ হচ্ছে জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্যবস্তু রূপান্তর করা। এটাই তো পরিপাকের কাজ। কম্বাইন করো, সংজ্ঞা যাচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে জটিল খাদ্যকে সরল খাদ্যে রূপান্তর করা যায়, তাকে কি বলা হয়? পরিপাক। এইভাবে তুমি বৈশিষ্ট্য আর কাজ যে কোনো জিনিসটাকে ইউজ করে তুমি চাইলে একটা সংজ্ঞা তৈরি করতে পারবা। কিন্তু এখন তোমাদের হয়তো বা ভাষ্য হতে পারে আমি তো বৈশিষ্ট্য জানি না, আমি তো কাজই জানি না, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার কি করার আছে? নাকি এই কনফিউশন হতে পারে না তোমাদের? এটা মাথায় আসতে পারে আমি তো কাজই জানি না, স্যার আমি তো বৈশিষ্ট্য জানি না স্যার, সেই ক্ষেত্রে আমি কি করব? নাকি এই প্রবলেম হতে পারে কিনা, নাকি বলতো? সেটা হয় কিনা বলো তো? আমি বৈশিষ্ট্য জানি না, কাজ জানি না, সেই ক্ষেত্রে আমি করবো। আচ্ছা দেখো, তুমি কি রক্তের যদি বলা হয় রক্তের বৈশিষ্ট্য, রক্ত যে দেখতে লাল বর্ণ, এটা তুমি জানো না? রক্ত যে ইসব ক্ষারীয়, এটা তুমি জানো। বাট সমস্যা হচ্ছে তোমরা বৈশিষ্ট্য জানো, তোমরা কাজও জানো, আমি তোমাদেরকে মেকিংটা শেখাচ্ছি। আমি তোমাদেরকে মেকিং শেখাচ্ছি যে অনেকটা খিচুড়ির মতো। ডাল চাল তোমরা সবাই চিনো, কিন্তু খিচুড়ি রান্না করতে সবাই পারো না। আমি তোমাদেরকে রান্নাটা শেখাচ্ছি। ডাল চাল তোমরা চিনো, ডাল চাল তোমরা বাজার থেকে কিনে আসতে পারবা। আমি তোমাদেরকে কিভাবে ডাল চাল মিক্স করে কি করে মশলা দিয়ে খিচুড়ি রান্না করতে হয়, আমি সেই রেসিপিটা তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে? তাহলে যে কোনো সংজ্ঞার বৈশিষ্ট্য আর কাজ নিবা, একটা পুরো অধ্যায় পড়লে, অ্যাটলিস্ট মাইক্রোকন্ড্রিয়া পড়লে, এটা সাইটোপ্লাজমে থাকলে তোমার জানা কথা, এটা ডিসপেরিয়া আবরণ তোমার জানার কথা। এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে শক্তি উৎপাদন করে মাইক্রোকন্ড্রিয়া, ক্লাস 6 থেকে পড়ে আসছো, তুমি জানো, কিন্তু তুমি মেকিং করে কি করে সংজ্ঞাটা তৈরি করতে এটা জানো না। আমি তোমাদেরকে সেটা জানাচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 3 এর পরিপাকের সঙ্গে অলরেডি বললাম। সেটা হচ্ছে কি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে জটিল খাদ্য ভেঙে সরল খাদ্য বস্তুতে পরিণত হয়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? পরিপাক বলা হয়ে থাকে। ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি সবাই খাতা খুলো তাড়াতাড়ি। আমি তোমাদেরকে কয়েকটা রুলস লিখবো। এই রুলস গুলো যদি খালি বুঝতে পারো, এই অধ্যায়ের 50% বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। কি লেখো? রুল নাম্বার 1, সবাই খাতার মধ্যে লিখে নাও। রুল নাম্বার 1, রুল নাম্বার 1, সবাইকে বলছি পাস। এটা সবাই পাস, রুল নাম্বার 1টা লিখে নাও। আমরা কিছু টপিক তোমাদেরকে অধ্যায় চ্যাপ্টার 3 পরিপাক ও শ্বসনের কিছু সিম্পল ফর্মে বোঝাবো। ওকে, আশা করি সবাই খাতা নিয়ে লেখা শুরু করেছো। রুল নাম্বার 1 লেখো, খাদ্য তার সর্বশেষ উপাদান বা আলটিমেট প্রোডাক্ট হওয়া পর্যন্ত পরিপাক হতে থাকে। খাদ্য তার সর্বশেষ উপাদান বা আলটিমেট প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত পরিপাক হতে থাকে। রুল নাম্বার 1, খাদ্য তার সর্বশেষ উপাদান বা আলটিমেট প্রোডাক্ট হওয়া পর্যন্ত পরিপাক হতে থাকে। খাদ্য তার সর্বশেষ উপাদান বা আলটিমেট প্রোডাক্ট হওয়া পর্যন্ত পরিপাক হতে থাকে। যেমন শর্করা, শর্করা বা স্টার্চ রূপান্তরিত হয় গ্লুকোজে। কার্বোহাইড্রেট বা স্টার্চ, শর্করা বা স্টার্চ রূপান্তরিত হয় কোন পর্যন্ত পরিপাক হবে? যেই পর্যন্ত গ্লুকোজ না তৈরি হয়। গ্লুকোজ, শর্করা বা স্টার্চ সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত গ্লুকোজ তৈরি না হয়। এটা হচ্ছে 1। 2 নাম্বার হচ্ছে প্রোটিন।
সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত অ্যামিনো অ্যাসিডে রূপান্তর না হয়। অ্যামিনো অ্যাসিড যেই পর্যন্ত অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত না হয়। 3 নাম্বার লিপিড। লিপিড সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তর না হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। রুল নাম্বার 1, খাদ্য সেই পর্যন্ত পরিপাক হবে, তার সর্বশেষ উপাদান পর্যন্ত বা আলটিমেট প্রোডাক্ট পর্যন্ত পরিপাক হবে। শর্করা পরিপাক হবে সেই পর্যন্ত যেই পর্যন্ত গ্লুকোজ তৈরি না হয়। প্রোটিন কোন পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত অ্যামিনো অ্যাসিড তৈরি না হয়। আর লিপিড সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তর না হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তর না হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তর না হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে রূপান্তর না হয় সেই পর্যন্ত পরিপাক হবে। রাইট, লিখতে আশা করি। ওকে, রুল নাম্বার 2। রুল নাম্বার 1 ক্লিয়ার, রুল নাম্বার 2 লেখো। রুল নাম্বার 2 লেখো। রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে এনজাইম তার সাবস্ট্রেট উপর ক্রিয়াশীল হয়। এনজাইম তার সাবস্ট্রেট এর উপর ক্রিয়াশীল হয়। দেখো, এনজাইম তার সাবস্ট্রেট এর উপর ক্রিয়াশীল হয়। সাবস্ট্রেট। এনজাইম তার সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীল হয়। আগে লেখো, তারপরে বোঝাচ্ছি সাবস্ট্রেট জিনিসটা কি। এনজাইম তার সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীল হয়। এনজাইম তার সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীল হয়। যেমন মল্টেজ মল্টোজকে ভাঙে, ল্যাকটেজ ল্যাকটোজকে ভাঙে, প্রোটিয়েজ প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙে, লাইপেজ লিপিডকে ভাঙে। তো লাইপেজ লিপিডকে ভাঙে। তো লাইপেজ এনজাইম আর লিপিড হচ্ছে সাবস্ট্রেট। মল্টেজ হচ্ছে এনজাইম আর মল্টোজ হচ্ছে সাবস্ট্রেট। মানে এনজাইম যার উপর ক্রিয়া করে তাকে ভাঙে সেটাই হচ্ছে তার কি সাবস্ট্রেট। এনজাইম যার উপর ক্রিয়াশীল হয়ে খাবারটাকে ভাঙে তাকেই বলা হয় তার সাবস্ট্রেট। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে যেটা বলছিলাম, এনজাইম তার সাবস্ট্রেটকে ভাঙে। এক্সাম্পল দাও, সুক্রেজ সুক্রোজকে ভাঙে। সুক্রেজ সুক্রোজকে ভাঙে। ঠিক আছে, সুক্রেজকে ভাঙে। আচ্ছা, কি পড়ার কথা ছিল আর কি পড়াচ্ছেন? এটা লিখছে। আমরা তো চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছি। না ভাই, এটাই ঠিক ছিল। আচ্ছা যাও, এটাই ঠিক ছিল। যাও লেখো, লিখছো এটা। ওকে, রুল নাম্বার 2 ক্লিয়ার। রুল নাম্বার 3 লেখো। রুল নাম্বার 3। রুল নাম্বার 3। রুল নাম্বার 3 মানে কিছু কি, আমরা কি করে বুঝবো যে কোনো একটা কিছু তার এনজাইম? দেখো, কোনো যৌগের শেষে, কোনো বিক্রিয়ার শেষে বা কোনো ওয়ার্ডের শেষে এস যুক্ত হলে সেটা হচ্ছে তার এনজাইম। কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে, ঠিক আছে, কি তোমরা এক একজন লিখছে এক এক কথা। কেউ বলছে 5 পেপারের 7 অধ্যায়, কে বলছে 5 পেপারের 8 অধ্যায়। তোমরা ভুল নাকি আমি ভুল আমি বুঝতে পারছি না। শোনো, চ্যাপ্টার 8 হোক, চ্যাপ্টার 10 হোক, চ্যাপ্টার 12 হোক, সমস্যা আছে কোনো? তোমাদেরই তো অধ্যায়, এমন তো না আমি তোমাদেরকে ইতিহাস পড়াচ্ছি। একজন লিখছে 5 পেপার চ্যাপ্টার 7, একজন বলছে 5 পেপার চ্যাপ্টার 8, একজন বলছে। আসলে জানি না তোমাদের যাদের প্রবলেম আছে, যদি মনে হয় যে তোমাদের চ্যাপ্টার 3 দরকার নেই পরিপাক করার, ইউ মে লিভ। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। ঠিক আছে, রুল নাম্বার 3 লেখো। কোন যৌগের শেষে এস যুক্ত হলে সেটি হচ্ছে তার এনজাইম। কোন যৌগের শেষে এস যুক্ত হলে, ঠিক আছে, কোন যৌগের শেষে এস যুক্ত হলে সেটা হচ্ছে তার এনজাইমের নাম। এস, কোন যৌগের শেষে এস বা এ এস ই যুক্ত হলে সেটা হচ্ছে তার যৌগের নাম।
ঠিক আছে, কোন যোগের শেষে এস যুক্ত হলে সেটা হচ্ছে তার এনজাইমের নাম। তুমি যার পিছনেই এস পাবা বা এএসি পাবা সেটা হচ্ছে তার কিসের নাম, সেটা হচ্ছে তার এনজাইমের নাম। তুমি যার পেছনে এস পাবা সেটা হচ্ছে তোমার এনজাইমের নাম। কোন যোগের শেষে এস যুক্ত হলে সেটা হলো তার এনজাইমের নাম। ঠিক আছে, রুল 2 এর উদাহরণটা আবার বলেন। রুল 2 এর উদাহরণটা হচ্ছে সুক্রেজ সুক্রোজকে ভাঙে। তাহলে সুক্রেজ হচ্ছে এনজাইম আর সুক্রোজ হচ্ছে কি, সাবস্ট্রেট। সুক্রোজ হচ্ছে সাবস্ট্রেট আর সুক্রেজ হচ্ছে এনজাইম। আশা করি বুঝতে পেরেছো। রুল নাম্বার 3 হলো রুল নাম্বার 4। রুল নাম্বার 4, ঠিক আছে। রুল নাম্বার 2 হচ্ছে কি, রুল নাম্বার 2 হচ্ছে এনজাইম তার সাবস্ট্রেটকে ভাঙে। প্রত্যেক এনজাইম তার সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীল বা সাবস্ট্রেটকে ভাঙবে। যেমন মল্টেজ মল্টোজকে ভাঙবে, ল্যাকটেজ ল্যাকটোজকে ভাঙবে, গ্যালাক্টেজ গ্যালাক্টোজকে ভাঙবে, লাইপেজ লিপিডকে ভাঙবে। কথাটা বুঝতে পারছো? প্রত্যেকটা এনজাইম তার সাবস্ট্রেটকে ভাঙবে, অন্য কাউকে ভাঙতে পারবে না, অন্য কারোর উপর ক্রিয়াশীল হবেই না। 3 নম্বর রুল হচ্ছে বললামই, কোন যোগের সাথে এস যুক্ত হলে সেটা হচ্ছে তার এনজাইমের নাম। আর রুল নাম্বার 4 লেখো, রুল 4। রুল নাম্বার 4, আগে শোনো না, রুল নাম্বার 4 আগে কিছু কথা। আমাদের খাদ্য 3টা, শর্করা আমিষ স্নেহ। আমাদের খাদ্য 3টা, শর্করা আমিষ স্নেহ। ঠিক আছে, প্রথম রুলটা আরেকবার বলেন, আমি প্রথম থেকে বলছি, তো ফার্স্ট লেখো, মাঝখান থেকে এসে এভাবে বলতে গেলে এক কথা বারবার রিপিট করলে সম্ভব না। রুল নাম্বার 1 হচ্ছে খাবার সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত তার আলটিমেট প্রোডাক্ট তৈরি না হয়। শর্করা পরিপাক হবে গ্লুকোজ হওয়া পর্যন্ত, প্রোটিন পরিপাক হবে অ্যামিনো অ্যাসিড হওয়া পর্যন্ত, আর লিপিড পরিপাক হবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হওয়া পর্যন্ত। ঠিক আছে, রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে খাদ্য আমাদের 3টা, শর্করা আমিষ স্নেহ। আমাদের পরিপাকের জায়গাও 3টা, একটা হচ্ছে মুখবিবর, একটা হচ্ছে পাকস্থলী, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। খাদ্যের খাদ্য 3টা, খাদ্যের পরিপাকের জায়গা 3টা, বাট একটা খাবার সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। তাহলে রুল নাম্বার 4, একটি খাবার সর্বোচ্চ পরিপাক তন্ত্রের 2 জায়গায় পরিপাক হয়। দেখো রুল নাম্বার 4, একটি খাবার পরিপাক তন্ত্রের সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। ঠিক আছে, একটা খাবার সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। একটা খাবার সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। রুল নাম্বার 4, যেমন কোন খাবার যদি মুখে পরিপাক হয় সে পাকস্থলীতে পরিপাক হবে না, সেটা ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক হবে। কোন খাদ্য যদি মুখের মধ্যে পরিপাক না হয় সে পাকস্থলীতে ও ক্ষুদ্রান্তে পরিপাক হবে। মানে কি, ক্ষুদ্রান্তে পরিপাক হতেই হবে, দিন শেষে ক্ষুদ্রান্তে পরিপাক হতেই হবে। যদি ক্ষুদ্রান্তে পরিপাক হলে মুখে হলে পাকস্থলীতে হবে না, ক্ষুদ্রান্তে হবে। ঠিক আছে, মুখে হলে পাকস্থলীতে হবে না, ক্ষুদ্রান্তে হবে। আর যদি মুখে না হয় তাহলে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে হবে। আমাদের খাদ্য 3টা, পরিপাকের জায়গা 3টা, মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। খাবার সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। ঠিক আছে, খাবার সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। আমি রুল 4টা আবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। তোমাদের ধ্যান কোন দিকে আমি বুঝতে পারছি না, তুলে নিলেই তো হয়। আমি যখন বলছি তখন লিখো, তখন লিখো। আমি পুরা কথা বোর্ড লিখতে পারবো না। একটা 2 ঘন্টার ক্লাসে, মনে করো একটা 1.5-2 ঘন্টার ক্লাসে আমি পুরা চ্যাপ্টার ফিও তোমাকে লিখে দিতে পারবো না। একটু সিম্পল ভাবে বুঝো। রুল নাম্বার 1 বললাম, খাদ্য সেই পর্যন্ত পরিপাক হবে যেই পর্যন্ত সর্বশেষ প্রোডাক্ট তৈরি না হয়। তাহলে শর্করা কোন পর্যন্ত পরিপাক হবে, আমি লিখে দিয়েছিলাম তো, এটা আমি লিখেও দিয়েছিলাম। এটা রুল নাম্বার 1। তাহলেও বলছে রুল নাম্বার 1 তুলে দেন, বুঝতে পারছেন? রুল নাম্বার 1 আমি তুলে দিয়েছিলাম। শর্করা কোন পর্যন্ত পরিপাক হবে, গ্লুকোজ তৈরি হওয়া পর্যন্ত। প্রোটিন কোন পর্যন্ত পরিপাক হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত। লিপিড কোন পর্যন্ত পরিপাক হবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হওয়া পর্যন্ত। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি? ঠিক আছে, ওকে, রুল নাম্বার 2 কি? রুল নাম্বার 2 হচ্ছে এনজাইমটা সাবস্ট্রেটকে ভাঙবে। যেমন সুক্রেজ সুক্রোজকে ভাঙবে, ল্যাকটেজ ল্যাকটোজকে ভাঙবে, প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙবে, লাইপেজ লিপিডকে ভাঙবে। রুল নাম্বার 2। রুল নাম্বার 3 হচ্ছে কি, কোন যৌগ বুঝবই করে এনজাইম তার লাস্টে এস যুক্ত করলে সেটা এনজাইম হয়ে যাবে। কোন যৌগের শেষে এস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, তার এনজাইমের নাম হয়ে যাবে। আর 4 নাম্বার, খাদ্য সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। খাদ্য সর্বোচ্চ 2 জায়গায় পরিপাক হয়। এগুলো রুল 4টা। একটু যদি নাও লিখতে পারো মনে রাখো, আমরা ভিতরে আসছি, এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায়ের মেইন জায়গার মধ্যে, সেটা হচ্ছে পরিপাক।
আমাদের পরিপাক 3 জায়গায় হয়, মুখের মধ্যে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তের মধ্যে। খাবার 3টা, শর্করা, আমিষ, স্নেহ। আমি তোমাদেরকে 3টা খাবারের পরিপাক ক্রিয়া অ্যাজ এ সিম্পল ফরম্যাটে বোঝাচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে শুনো। আমি বোর্ডে লিখেও দিচ্ছি, আমি কথা বলছি, একটু কষ্ট করে কথার সাথে আমার লেখার সাথে কম্পেয়ার করে চেষ্টা করে বোঝার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনলে, ইয়ারফোন 2টা কানের মধ্যে লাগাও, একদম ইয়ারফোনের ভলিউম ফুল বাড়ায় দাও। কোনো প্রবলেম হলে চেষ্টা করে বোঝার জন্য। আমি একটা কথা 3বার 4বার রিপিট করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। রুল না, আমরা প্রথমে আমাদের লালা রসের মাধ্যমে পরিপাকের কথা বলছি। খাদ্য 3 জায়গায় পরিপাক হবে। আমরা এক্সট্রা কথাবার্তা না বলে সরাসরি পরিপাকে চলে আসছি, এক্সট্রা কথাবার্তা পরে বলবো। প্রথমে আমরা যদি বলি খাদ্যের পরিপাকে রুল 3টা, আমরা আশা করছি অনেকে রুল 4টা বুঝতে পারছো, রাইট? এই 4টা রুল দিয়ে আমরা আমাদের এই অধ্যায়ের সকল বিক্রিয়া খুব সিম্পলি শেষ করব। যদি আমি এই অধ্যায়ের বিক্রিয়াগুলো দেখতেও যাই, কমপক্ষে আমাদের এই অধ্যায়ের মধ্যে প্রায় 40 থেকে 45টার মধ্যে বিক্রিয়া আছে, এবং এই বিক্রিয়া দেখে আমরা অনেকেই ভয় পাই। একটু মনোযোগ দিয়ে শোনো সবাই, আমার মনে হয় তোমাদের এই বিক্রিয়া নিয়ে ভয় থাকবে না। ওকে, ফার্স্ট অফ অল যেটা আমাদের আছে সেটা হচ্ছে, আমরা লেখো, তোমার হেডিং দাও, লালা রসের মাধ্যমে পরিপাক। হেডিং দাও, লালা রসের মাধ্যমে পরিপাক। লালা রসের মাধ্যমে পরিপাক। এক নম্বর হচ্ছে লালা রসের মাধ্যমে, লালা রসের মাধ্যমে পরিপাক। লালা রসের মাধ্যমে পরিপাক, আশা করি হেডিংটা দিয়েছো। লেখা এখন, লালা রসে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিপিড বা প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না। লালা রসে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে। লালা রসে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিপিড বা প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম বিদ্যমান থাকে না। লালা রসে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিপিড বা প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না। আশা করি লিখেছো, ঠিক আছে? লালা রসে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, লিপিড বা প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না। আমি একটা কথা 3বার 4বার 5বার রিপিট করছি, আশা করি এখন লিখতে পারার কথা। ঠিক আছে, একটু স্লোলি যাই, তবু তোমরা লিখো, বুঝো, তোমাদের বোঝার জন্য ক্লাসটা। ওকে, তারপরে লেখো, লিখছো, পরে লেখো স্টার দিয়ে, কার্বোহাইড্রেট পরিপাককারী লালা রসে 2টি এনজাইম আছে। কার্বোহাইড্রেট পরিপাককারী লালা রসে 2টি এনজাইম আছে। যারা জানো না জানো সবাই লিখো, কার্বোহাইড্রেট পরিপাককারী লালা রসে 2টা এনজাইম আছে। একটা এনজাইমের নাম হচ্ছে টায়ালিন, একটা এনজাইমের নাম হচ্ছে টায়ালিন, এবং আরেকটা এনজাইমের নাম হচ্ছে মলটেজ। একটা নাম হচ্ছে টায়ালিন, আরেকটা নাম হচ্ছে মলটেজ। ঠিক আছে, দুটা বিক্রিয়া একটু দেখো, আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো কিভাবে ইজি ওয়েতে দেখানো যায় সেটা আমি বোঝাচ্ছি। 2 নাম্বারটা এখানে দেখো, বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা হচ্ছে, আমি লিখে নেই, বুঝে নাও, তোমার হাতে কপি করো, আমি বোঝাচ্ছি। যেমন আমরা কি খাই, কার্বোহাইড্রেট মানে শর্করা, স্টার্চ। তাহলে আমি লিখলাম এখানে স্টার্চ, এখানে আমি লিখলাম হচ্ছে স্টার্চ। স্টার্চ কার সাথে বিক্রিয়া করে? পানির সাথে মিশবে। স্টার্চ পানির সাথে মিশবে, এবং এখানে এনজাইম হিসেবে কি কাজ করবে? টায়ালিন। এখানে এনজাইম আকারে কাজ করবে হচ্ছে টায়ালিন, এবং উৎপাদন করবে কি? মলটোজ। উৎপাদন করবে মলটোজ। উৎপাদন করলো কি? মলটোজ। স্টার্চ পানির সাথে বিক্রিয়া করবে, এনজাইম আকারে কাজ করবে টায়ালিন, রূপান্তর করবে মলটোজ। ঠিক আছে, রূপান্তর করবে কি? মলটোজ। লিখছো, রূপান্তর করবে কি? মলটোজ। ইজি ওয়েতে বুঝো। আমরা রুল নাম্বার 2 কি মনে করে দেখো তো, এনজাইম তার সাবস্ট্রেটকে ভাঙে, তাহলে মলটোজকে কে ভাঙবে? মলটোজকে কে ভাঙবে? তার এনজাইম। মলটোজ হচ্ছে সাবস্ট্রেট, তার এনজাইমের নাম হচ্ছে কি? মলটেজ। তাহলে মলটোজকে মলটেজ ভাঙবে। ওকে, 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে মলটোজ। মলটোজকে কে ভাঙবে? কোন এনজাইম ভাঙবে? মলটেজ। মলটেজকে কোন এনজাইম ভাঙবে? মলটেজ। মলটোজকে কে ভাঙলো? মলটেজ ভাঙলো। রূপান্তর করলো কি? রুল নাম্বার 1, তার আলটিমেট প্রোডাক্ট। এখন বলো তো,
স্টার্চের আলটিমেট প্রোডাক্ট কি হবে? স্টার্চ কোন পর্যন্ত ভাঙবে? আমাকে একটা উত্তর দাও তো দেখি তো, কেউ তো দিতে পারছো? স্টার্চ তার আলটিমেট প্রোডাক্ট পর্যন্ত ভাঙবে। তাহলে এখন বলো তো, মল্টোসকে মল্টেস ভাঙলে এর আলটিমেট রুল নাম্বার 1 কি ছিল? শর্করা বা স্টার্চ কোন পর্যন্ত ভাঙবে? গ্লুকোজ পর্যন্ত। এই তো অনেকে পারছো, গুড গুড, এই তো গ্লুকোজ। এখন বুঝতে পারছো রুলস গুলো কিভাবে কাজ দিচ্ছে? একটু পরে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। অনেকে লিখতে পারছো, অনেকে তাহলে বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে চার, এখানে আমি দুইটা বিক্রিয়া লিখছি, এই দুইটা বিক্রিয়াকে আমি হাফ পেজ প্লাস করতে পারবো। তোমাদেরকে আজকে ট্রিক শেখাই, যেটা আমি নিজে একজন কলেজের শিক্ষক, আমি জানি যে বোর্ডের খাতাগুলো কিভাবে দেখা হয় বা মার্কস কি করে আসে। দেখো এখানে আমি দুইটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়াটাকে আমি চাইলে হাফ পেজে কনভার্ট করতে পারি। তোমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা তোমরা যখন ছিলা, আগে তোমাদেরকে বাংলা কথাটা মুখস্থ করাইছে এবং বাংলা কথা দেখে দেখে তোমরা হচ্ছে বিক্রিয়া লিখতো। আজকে আমি তোমাদেরকে বিক্রিয়া মুখস্থ করাবো এবং বিক্রিয়া মুখস্থ করিয়ে তোমাদেরকে এইটা থেকে ব্যাখ্যাটা শেখাবো। যদি এইটা ধরতে পারো, তোমার পড়া 10 ভাগের 1 ভাগে চলে আসবে। লেট মি হিয়ার। যেমন এখানে আমি দুইটা লাইন লিখছি, হাফ লাইন, সর্বোচ্চ 1.5 লাইন 2 লাইন, এই দুইটা বিক্রিয়া 2 লাইন হচ্ছে। এই 2 লাইনকে আমি আধা পৃষ্ঠা পার করতে পারবো। যেমন শুনে একটু মনোযোগ দিয়ে, একটা ধরতে পারলে তুমি ম্যাক্সিমাম আনসার করতে পারবা। বুঝো, খাদ্যে বিদ্যমান স্টার্চ, আমি ওয়ার্ডটা ইউজ করব। যে তোমার প্রশ্ন আসলো লালারসের মাধ্যমে খাদ্য পরিপাককে বর্ণনা করো, 2 মার্কের জন্য আসলো, বা ধরলাম 3 মার্কের জন্য আসলো যে লালারসের মাধ্যমে খাদ্য পরিপাক, তুমি কি বলবা? লালারসের মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, আর লালারসে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম দুটি, একটি হচ্ছে টায়ালিন, একটি হচ্ছে মল্টেস। লিখলা, 1 নাম্বার দিবা, 1 নাম্বার ডিরেক্টলি 1 নাম্বার দিবা। 1 নাম্বার দিয়ে হচ্ছে লিখবা খাদ্যে বিদ্যমান স্টার্চ, খাদ্যে বিদ্যমান স্টার্চ পানির সহযোগে টায়ালিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে মল্টোজ। দেখো পুরো লাইনটা বললাম, খাদ্যে বিদ্যমান স্টার্চ পানির সহযোগে, কোনো কিছু যোগ হলে বলবা সহযোগে, আর এনজাইম হচ্ছে উপস্থিতিতে। খাদ্যে বিদ্যমান স্টার্চ পানির সহযোগে টায়ালিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে তৈরি হয় মল্টোজ। এই কথাটা বাংলায় লিখতে যাও, দেখো 2 লাইনকে 2.5 লাইন হচ্ছে, 2 লাইন 2.5 লাইন বাংলা লেখা হচ্ছে, এরপরে 1 লাইনের বিক্রিয়া। ক্লিয়ার? 2 নাম্বার দিব আমি যখন, 2 নাম্বারে আসবো, 2 নাম্বারে বাংলা কথাটা কি লিখবো? উৎপন্ন মল্টোজ পরবর্তীতে লালা রসে বিদ্যমান মল্টেস এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে তৈরি হয় কি? গ্লুকোজ। মল্টেস এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয় গ্লুকোজ। এই কথাটা তুমি বাংলায় লেখো, দেখো 2 লাইন হচ্ছে, 2 লাইন লেখার পরে 3 নাম্বার লাইনের বিক্রিয়া। তাহলে এইটা 3 লাইন প্লাস বিক্রিয়া 4 লাইন, এইটা 2 লাইন ব্যাখ্যা প্লাস 1 লাইনের এই বিক্রিয়া, মানে আরো 3 লাইন, 3 আর 4, দেখো 2 লাইনকে আমি 7 লাইন বানালাম। আমার কথাটা কি বুঝতে পারতো সবাই? ধরতে পারছো? মানে আমি তোমাদেরকে ব্যাখ্যা শিখিয়ে বিক্রিয়া শেখাবো না, বিক্রিয়া শিখিয়ে ব্যাখ্যা শেখাবো। এতে তোমার 2 লাইন পরে তুমি 1 পেজ, হাফ পেজ আনসার করতে পারবা। মানে 5 লাইন 4 লাইন করলে তুমি 1 পেজ কভার করতে পারবা, 8 লাইন করলে তুমি 2 পেজ কভার আপ করতে পারবা, তোমার 4 ভাগের 1 ভাগে পড়ার লেভেল চলে আসবে। তাহলে এই দুইটা পারবা? সবাই ক্লিয়ার? লালারসের মাধ্যমে শর্করা পরিপাকটা কারো কোনো কনফিউশন আছে? পারবা? অনেক ভালো লাগছে ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মেহেদি। সবাই ক্লিয়ার তো নাকি? আমি সিম্পল করছি, দেখো আরো সহজ লাগবে, আরো ইজি লাগবে। এটা তো একটা গেল, আরো আছে আমাদের, আমরা আরো আসছি। ঠিক আছে পারো ভাই? ওকে, গুড গুড গুড, ভেরি গুড। সবাই পারবে, আমি বুঝতে পারছি সবাই পারছো। ওকে, এইগুলো 1 নাম্বার স্টেপ। এখন আমরা আমাদের তো পরিপাক কোনটা গেল? আমাদের পরিপাকের জায়গা 3টা, একটা হচ্ছে লালারস, একটা হচ্ছে পাকস্থলী, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। 2 নাম্বার হেডিং দাও, পাকস্থলীতে খাদ্য পরিপাক। লেখো পাকস্থলীতে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক। ইনশাআল্লাহ পারো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। যদি কারো আগে একটা প্রবলেম হয় এখানে, সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 2 নাম্বার হেডিং দাও, পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক। হেডিং দিয়েছো?
পাকস্থলীতে খাদ্য পরিপাক। কি ব্যাপার, ভিডিও অফ হয়ে গেল কেন? রেজন ভাই কথা শুনতে পাচ্ছেন? আমিন ভাই ভিডিওটা অন করে দেন তো, ভিডিও অফ হয়ে যাচ্ছে কেন? একটু হোল্ড করো তো সবাই, ভিডিও আমি অন করতে পারছি না, অফিস থেকে অন করা অফ করা, এই জন্য আমি অন করতে পারছি না, আমি চাপছি বাট অন হচ্ছে না, একটু দাঁড়া হোল্ড করো সবাই। এখন তো দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আসছে, আমি চাপছি বাট হচ্ছে না, আমি ভাবছি আমাকে হোস্ট করে রাখছেন। আচ্ছা এখন সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে ওকে, তাহলে যেটা বলছিলাম ক্লিয়ার সবার? ওকে আচ্ছা, পাকস্থলীতে পরিপাক, তাহলে আমাদের খাদ্য তিনটা, ঠিক আছে, খাদ্য তিনটা, শর্করা আমি স্নেহ। প্রথমে দেখো, পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই, পাকস্থলীতে শুধুমাত্র লিপিড ও প্রোটিন পরিপাক হয়। দেখো, পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই, পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই, শুধুমাত্র প্রোটিন ও লিপিড পরিপাককারী এনজাইম বিদ্যমান। দেখো, পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই, শুধুমাত্র প্রোটিন ও লিপিড পরিপাককারী এনজাইম বিদ্যমান, শুধুমাত্র প্রোটিন ও লিপিড পরিপাককারী এনজাইম বিদ্যমান। আশা করি সবাই লিখেছো, ঠিক আছে। প্রথমে হেডিং দাও, এক দিয়ে লেখা লিপিড প্রোটিন পরিপাক, এক নাম্বার দিয়ে লেখা হচ্ছে প্রোটিন পরিপাক। প্রোটিন পরিপাক, এক নাম্বার হেডিং দাও প্রোটিন পরিপাক, যেহেতু প্রোটিন পরিপাক, ওকে। তো প্রোটিন পরিপাক দেওয়ার পর আমাদের যে ইয়েটা আসবে, একটু ভালো করে রাখ, শোনো সবাই মনোযোগ দাও। প্রোটিন পরিপাকের ক্ষেত্রে আমাদের পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী কয়েকটা এনজাইম আছে, আগে শুনে নাও তারপর লিখো। একটার নাম হচ্ছে পেপসিনোজেন, একটা নাম হচ্ছে প্রোরেনিন, আর একটা নাম হচ্ছে জেলাটিনেজ। এই তিনটা এনজাইম আছে, ঠিক আছে, জেলাটিনেজ তিনটা এনজাইম আছে, ওকে। জেলাটিনেজ তিনটা এনজাইম আছে, পেপসিনোজেন, প্রোরেনিন এবং জেলাটিনেজ, তিনটা এনজাইম আমাদের আছে প্রোটিন পরিপাককারী। আগে তিনটা এনজাইমের নাম লিখে নাও, পেপসিনোজেন, প্রোরেনিন, জেলাটিনেজ। লিখে নিয়েছো? কমা কমা দিয়ে লিখে নাও, পরে কেউ সারা বলছি লিখছো। ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে, কোন যৌগ, একটু সবাই শোনো, কোন যৌগ শেষে যদি প্রথমে যদি প্রো অথবা শেষে জেন থাকে, কোন যৌগের প্রথমে প্রো ওয়ার্ড এবং শেষে যদি জেন ওয়ার্ডটা বিদ্যমান থাকে, বুঝবা সেটা হচ্ছে নিষ্ক্রিয় যৌগ। কোন যৌগের প্রথমে প্রো আর পরে যদি জেন থাকে, সেটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল নিষ্ক্রিয় যৌগ। আর যদি নিষ্ক্রিয় যৌগ হয়, তখন নিষ্ক্রিয় যৌগ হলে আমাকে সেটা সক্রিয় করতে হবে। প্রো আর জেন যেহেতু নিষ্ক্রিয়, এই প্রো আর জেনটাকে বাদ দিলেই সেটা সক্রিয় হয়ে যাবে। অর্থাৎ পেপসিনোজেন লাস্টের জেনটা বাদ দিলে কি হয়ে যাবে? সক্রিয়। আবার প্রোরেনিনের প্রথমে প্রোটা যদি বাদ দেই, তাহলে কি হয়ে যাবে? সক্রিয় হয়ে যাবে। প্রথমে কথাটা লিখে নাও যে, সবাই নিয়েছো? ওকে, সবাই একটু কষ্ট করে লিখে, এখন যে কথাটা আমি বলছি সেটা লেখো। সেটা হচ্ছে প্রোটিন পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl নির্গত হয়। HCl এসিড যেটা কি, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl নির্গমন হয়, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl নির্গত হয়, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl নির্গত হয়।
যা পাকস্থলীতে বিদ্যমান নিষ্ক্রিয় পেপসিনোজেন ও প্রোরেনিনকে সক্রিয় পেপসিন ও রেনিনে রূপান্তর করে। আমি আবার বলছি, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl নির্গমন হয়, যা পাকস্থলীতে বিদ্যমান নিষ্ক্রিয় পেপসিনোজেন ও প্রোরেনিনকে সক্রিয় পেপসিন ও রেনিনে রূপান্তর করে। সক্রিয় পেপসিন এবং রেনিনে রূপান্তর করে। HCl ক্ষরণ হয় যা নিষ্ক্রিয় পেপসিনোজেন ও প্রোরেনিনকে সক্রিয় পেপসিন ও রেনিনে রূপান্তর করে। এই লাইনটা সবাই লিখেছো? জান ক্লিয়ার সবার? তাহলে HCl এর কাজ কি? HCl এর কাজ হচ্ছে পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন বানানো আর প্রোরেনিনকে সক্রিয় রেনিন বানানো। তার মানে কি, তার নিষ্ক্রিয়কে সক্রিয় বানাতে হবে, আদারস কিন্তু পরিপাক হবে না। ঠিক আছে, আবারও বলছি, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl, পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে HCl রিলিজ হয়। HCl রিলিজ হয় যা পাকস্থলীতে বিদ্যমান নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় পেপসিন ও সক্রিয় রেনিনে রূপান্তর করে। HCl এর কাজ কি? পেপসিনোজেনকে পেপসিন এবং প্রোরেনিনকে সক্রিয় রেনিনে রূপান্তর করে। লিখেছ এই পর্যন্ত? মানে নিষ্ক্রিয়টাকে সক্রিয় করে। এই পেপসিনোজেন প্রোরেনিন নিষ্ক্রিয়, এদেরকে সক্রিয় পেপসিন এবং সক্রিয় রেনিন রূপান্তর করা। কার কাজ? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। ক্লিয়ার হয়েছে? এইটুকু এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? জানাও তো আমাকে একটু। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এখন তিনটা বিক্রিয়া লিখবো, একটু মনোযোগ দিয়ে সবাই লেখো। বিক্রিয়াগুলো লিখে নাও, তারপরে ব্যাখ্যাটা দিচ্ছি, ইজি হয়ে যাবে। ওকে, বিক্রিয়া নাম্বার 1। প্রথম বিক্রিয়াটা হচ্ছে, আমার খাদ্যে কি আছে? প্রোটিন আছে। তাহলে আমি খাদ্যে হচ্ছে প্রোটিন, প্রোটিনের সাথে যুক্ত কি হবে? পানি। প্রোটিন যুক্ত কি হচ্ছে? পানি যুক্ত হচ্ছে। এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে যে আমাদের পেপসিন এনজাইম। এনজাইমের নাম হচ্ছে পেপসিন। এনজাইমের নাম হচ্ছে পেপসিন। তৈরি কি করছে? তৈরি করছে প্রোটিওজ, প্রোটিওজ প্লাস পেপটন। তৈরি করছে প্রোটিওজ প্লাস পেপটন। তাহলে প্রোটিন পানির সাথে বিক্রিয়া করে, প্রোটিন পানির সাথে বিক্রিয়া করে পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হচ্ছে প্রোটিওজ আর পেপটন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, দুধে একটা প্রোটিন আছে, এই দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। কেসিন নামক প্রোটিন, এটা পানির সাথে বিক্রিয়া করবে এবং এইটা কোন এনজাইম ভাঙবে? ওই যে রেনিন, প্রোরেনিনের সক্রিয় ভার্সনকে বলা হয় রেনিন। রেনিন নামক এনজাইম কি করবে? কেসিনকে ভেঙে রূপান্তর করবে প্যারাকেসিন। প্যারাকেসিন আগে বিক্রিয়া লিখে নাও, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে? 3 নাম্বার বিক্রিয়া কি? আমার কথা হচ্ছে সবচেয়ে ঝামেলা খাবার হচ্ছে প্রোটিন, আমরা এটাকে রিচ ফুড বলি। প্রোটিনই কিন্তু অ্যাকচুয়ালি রিচ ফুড, মনে করে দেখো তো। কারণ প্রোটিনই হচ্ছে এমন একটা খাবার, যে খাবারটা হচ্ছে ভাঙতে অনেক সময় লাগে। শর্করা সরাসরি গ্লুকোজে ভেঙে যায়, লিপিড সরাসরি অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যায়। কিন্তু ঠিক আছে ভাই, আমি লেটে আসছি একটু, কেউ দিল। আচ্ছা যাও, আমি এখন, আচ্ছা দেখো তুমি বাকিটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। যাও, তাহলে আমার কথা হচ্ছে প্রোটিন কিন্তু 3টা স্টেপে ভাঙে। তো প্রোটিনকে ভেঙে প্রোটিওজ পেপটন বানাইছি, কেসিনকে ভেঙে প্যারাকেসিন বানাইছে আমাদের পাকস্থলী। আবার প্যারাকেসিন কিন্তু সে ক্ষুদ্রান্তে যাবে না, কারণ প্যারাকেসিন ভাঙার মতো ক্ষুদ্রান্তে কোনো এনজাইম নাই। তাহলে প্যারাকেসিনকে পাকস্থলী আবার ভাঙবে, প্যারাকেসিনকে আবার ভাঙবে। প্যারাকেসিনকে আবার কে ভাঙবে? এই যে এনজাইম যেটা পেপসিন ছিল, সেই এনজাইম আবার ভাঙবে, রূপান্তর করবে পেপটন। রূপান্তর করবে পেপটন, রূপান্তর করবে পেপটন। ঠিক আছে? আর লাস্ট একটা বিক্রিয়া আছে জেলাটিন, জেলাটিন প্লাস পানি। এনজাইমের নাম হচ্ছে কি? জেলাটিনেজ।
জেলাটিনেস, জেলাটিনেস, এনজাইমের নাম হচ্ছে জেলাটিনেস। রূপান্তর কি করবে? পেপটন। রূপান্তর করবে পেপটন। রূপান্তর করবে পেপটন। রূপান্তর করবে। এই চারটা বিক্রিয়া ছিল না, তারপরে ভাবছি যে মেন এখানে বিষয়টা কি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই তুলে নিয়ে আশা করি, সবাই তুলে নাও, 10 সেকেন্ডের সময় মতো তুলে নাও, বাকিটা আমরা আলোচনা করতে পরে। তোলা শেষ হলে ডান লেখো, ডান। তাহলে আমি কথা মানে কিভাবে বিক্রিয়াটা ব্যাখ্যা করবো সেটা আমরা আসবো। তোলা শেষ হলে লেখো ডান। ওকে, ডান। ওকে, গুড। 3 নম্বরের জন্য আছে এই প্রশ্নটা, পাকস্থলীতে প্রোটিন পরিপাক্রিয়া বর্ণনা করো। এটা 3 মার্কসের জন্য আছে। এই 4 লাইন 3 মার্কসের জন্য, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বলছি আমাদের পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী 3টা এনজাইম আছে। কয়টা এনজাইম আছে? 3টা এনজাইম আছে। পেপসিন, রেনিন, আর একটা হচ্ছে জেলাটিনেস। পেপসিন, রেনিন, জেলাটিনেস। দুইবার রিপিট করো, পেপসিন, পেপসিন, রেনিন, জেলাটিনেস। পেপসিন, রেনিন, জেলাটিনেস। পেপসিন, রেনিন, জেলাটিনেস, রাইট? আমাদের খাদ্যের যে প্রোটিন আছে এটা পানির সাথে বিক্রিয়া করবে এবং পেপসিন এনজাইম তাকে ভেঙে রূপান্তর করবে প্রোটিওজ পেপটন। দেখো প্রত্যেক জায়গায় কিন্তু প্রোটিওজ আর পেপটন তৈরি হয়েছে। যেখানে প্যারাকেসিন তৈরি হয়েছিল তাকেও কিন্তু ভেঙে আমরা পেপটন বানাইছি, কারণ পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত শুধুমাত্র প্রোটিওজ অথবা পেপটন যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। তাহলে আমার যাই হোক না কেন প্রোটিনকে ভেঙে প্রোটিওজ এবং পেপটন বানাতে হবে। দেখো আমি সবগুলোর আলটিমেট কি বানাইছি? প্রোটিওজ আর পেপটন বানাইছি, রাইট? তো প্রোটিন তার পুরো বিক্রিয়াটা যখন লিখবা, 1 নাম্বার কিভাবে লিখবা? যে পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী 3টে এনজাইম আছে। কি কি? প্রথমে পেপসিনোজেন, প্রোরেনিন এবং জেলাটিনেস। প্যারাইটাল কোষ থেকে HCl রিলিজ হয়। এই HCl নিষ্ক্রিয় পেপসিনোজেন ও নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় পেপসিন এবং সক্রিয় রেনিনে রূপান্তর করে। এর মধ্যে লিখলাম, এর মধ্যে লিখে 1 নাম্বার লিখবা। একই লিখে লিখবা খাদ্যে বিদ্যমান, আমি ব্যাখ্যাটা দিচ্ছি, খাদ্যে বিদ্যমান প্রোটিন পানির সহযোগে পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে প্রোটিওজ ও পেপটনে রূপান্তর করে। এই কথাটা বাংলায় লিখতে যাও, দেখো তোমার 2 লাইন কি 3 লাইন হয়ে যাচ্ছে। আবার বলছি, খাদ্যে বিদ্যমান প্রোটিন পানির সহযোগে পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে প্রোটিওজ ও পেপটন। এই কথাটা বাংলায় লিখে নিবা, দেন এই বিক্রিয়াটা হচ্ছে তারপর অ্যাপ্লাই করবা। ক্লিয়ার? 2 নাম্বার যখন আসবে কেসিন। দুধের প্রোটিনকে বলা হয় কি? কেসিন। দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। দুধে বিদ্যমান বা দুধের প্রোটিন কেসিন পানির সহযোগে রেনিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে প্যারাকেসিন। রেনিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে প্যারাকেসিন। রূপান্তর হলো, কিন্তু প্যারাকেসিন তো ক্ষুদ্রান্ত যেতে পারে না। উৎপন্ন প্যারাকেসিন পুনরায় পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে পেপটন। পুনরায় কিছু রূপান্তরিত হবে পেপটনে রূপান্তর হবে। হয়ে গেল। 3 নাম্বার লিখে বিক্রিয়াটা দিলাম। 4 নাম্বার, খাদ্যে বিদ্যমান জেলাটিনেস পানির সহযোগে জেলাটিন, খাদ্যে বিদ্যমান জেলাটিন পানির সহযোগে জেলাটিনেস এনজাইমের উপস্থিতিতে রূপান্তর হবে পেপটন এবং উৎপন্ন প্রোটিওজ ও পেপটন ক্ষুদ্রান্তে প্রবেশ করবে। আমার কথাটা বুঝতে পারছো? এই পুরাটা 3 মার্কসের পুরো 1 পেজের প্রশ্ন। হয়তো আমি 4 লাইন লিখছি, কেউ যদি ধরতে পারো সে পুরো 1 পেজ লিখতে পারবা। আমি শুরু থেকে একবার বলছি, আরেকবার মনোযোগ দিয়ে শোনো। যখনই বলবে পরিপাকে, তোমার 3 নাম্বারের জন্য আসলো যে পাকস্থলীতে প্রোটিন পরিপাককে বর্ণনা করো, তুমি কি বলবা? পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী 3টে এনজাইম আছে। কি বলবো? পেপসিনোজেন, প্রোরেনিন এবং জেলাটিনেস। ঠিক আছে, বললাম। কিন্তু পাকস্থলী থেকে এইগুলো কি থাকে? নিষ্ক্রিয় অবস্থা থাকে। তাই প্যারাইটাল কোষ থেকে HCl রিলিজ হয় যা নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং প্রোরেনিনকে সক্রিয় পেপসিন ও রেনিনে রূপান্তর করে। এই কথাটা লিখলাম, এই কথাটা লিখতে তোমার হাফ পেজ চলে যাবে। এইটুক লিখতে লিখতে তোমার হাফ পেজ চলে যাবে, 4-5 লাইন আরামে হয়ে যাবে। এরপরে লিখবা
খাদ্যে বিদ্যমান প্রোটিন পানির সহযোগে পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে প্রোটিওজ প্লাস পেপসন। 2 নাম্বার কি লিখবো, লেখার পরে বিক্রিয়াটা দিলাম। এরপরে কেসিন, দুধে বিদ্যমান কেসিন পানির সহযোগে, যোগ হলে সহযোগে আর এনজাইম হচ্ছে উপস্থিতিতে। দুধে বিদ্যমান কেসিন পানির সহযোগে রেনিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তর হবে প্যারাকেসিন। উৎপন্ন প্যারাকেসিন পুনরায় পেপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে কি পেপসন, এবং খাদ্যে বিদ্যমান জেলাটিন পানির সহযোগে, কারণ জেলাটিনের এনজাইমের উপস্থিতিতে রূপান্তর হবে পেপসন। এই কথাগুলো তুমি যদি লিখতে যাও প্রায় 12 থেকে 15 লাইন তোমার লেখা হবে, প্লাস এই 4টা বিক্রিয়া। আর প্রথমে 4-5 লাইন তো হেডিং ছিলই। টোটাল 1 থেকে 1.5 পেজ তোমার এই বিক্রিয়া সহ প্রশ্ন 3 মার্কসের জন্য আসবে। অর্থাৎ তোমার 1.5 পেজের প্রশ্ন তুমি এই 4টা লাইন মাথায় রাখতে পারলেই, তাহলে রুল নাম্বার 1 আর 2 মনে রাখো যে এনজাইমটা সাবস্ট্রেটকে ভাঙে, তাহলে পেপসিন প্রোটিনকে ভাঙবে, রেনিন কেসিনকে ভাঙবে, জেলাটিনকে ভাঙবে, যার সাবস্ট্রেট তাকে ভাঙবে এবং রূপান্তর করবে হচ্ছে পরবর্তী প্রোডাক্ট গুলো, তাই না? যে রুল নাম্বার 1 এবং 2 কম্বাইন্ডলি বলছি। এইটুকু কারো সমস্যা আছে বুঝতে? সবাই এইটুকু বুঝতে পারছো? আনসার করতে পারবে এটা 3 মাসের জন্য আসলে পরীক্ষায়? ক্লিয়ার সবার জন্য? পারবা কিনা বলো? কারো বুঝতে প্রবলেম হচ্ছে? জানো আমাকে, আমি নাহলে তোমরা লেখো। ইয়েস, ওকে, রাইট, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ওকে, ইনশাআল্লাহ পারবো। জি ভাইয়া পারবো, গুড, এইটা পারছো। তো মাথায় রাখবা, আমরা বড় সরে পড়বো না, আমরা ছোট পরিসরে পড়ে ছোটটাকে কিভাবে বড় বানাতে হয় আরেকবার, একজন বলছে আরেকবার বলতে, একটু মনোযোগ দিয়ে শুনো। আমি বললাম রুল নাম্বার 1, 2, 3, 4, আমরা 4টা রুলস লিখছিলাম, 4টা রুলস অ্যাপ্লাই করছি। 3টে পাকস্থলীতে 3টে এনজাইম আছে প্রোটিন পরিপাকের জন্য, পেপসিন, রেনিন, জেলাটিনেজ। পেপসিন, রেনিন, জেলাটিনেজ, ঠিক আছে? পেপসিন, ট্রিপসিন, রেনিন, জেলাটিনেজ, এরা পেপসিন প্রোটিনকে ভাঙবে, প্রোটিওজ পেপসন তৈরি করবে। রেনিন কেসিনকে ভাঙবে, পেপসন তৈরি করবে, প্যারাকেসিন তৈরি করবে। প্যারাকেসিন পুনরায় পেপসিন ভাঙবে, পেপসন তৈরি করবে, এবং জেলাটিনকে ভাঙবে, রূপান্তর করবে হচ্ছে পেপসন। আশা করি বিষয়টা বুঝতে পারার কথা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এর কোনো কনফিউশন নাই তো? ওকে, তাহলে পাকস্থলীতে আমাদের প্রোটিন পরিপাক ক্রিয়া শেষ। তাহলে এখন আমরা আলোচনা করবো হচ্ছে দেখো পাকস্থলীতে লিপিড পরিপাক। দেখো পাকস্থলীতে লিপিড পরিপাক 3 নাম্বার দিয়ে লেখো। পাকস্থলীতে লিপিড পরিপাক, পাকস্থলীতে লিপিড পরিপাক। তাহলে পাকস্থলীতে কি পরিপাক? লিপিড পরিপাক। পাকস্থলীতে লিপিড পরিপাক, পাকস্থলীতে লিপিড পরিপাক। তো পাকস্থলীতে লিপিড পরিপাকের কথা যদি আমরা বলতে যাই, এই তোমার পাকস্থলীতে লিপিড পরিপাকের একটা এনজাইম আছে, আর কিছু নাই, এবং সেই এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। দেখো পাকস্থলীতে লিপিড পরিপাককারী লাইপেজ এনজাইম বিদ্যমান। পাকস্থলীতে লিপিড পরিপাককারী লাইপেজ এনজাইম বিদ্যমান। পাকস্থলীতে লিপিড পরিপাককারী লাইপেজ এনজাইম বিদ্যমান। পাকস্থলীতে লিপিড পরিপাককারী লাইপেজ এনজাইম বিদ্যমান, ঠিক আছে? তাহলে দেখো লাইপেজ এনজাইম, তাহলে লাইপেজ এনজাইম কাকে ভাঙে? রুল নাম্বার 2, লাইপেজ এনজাইম কাকে ভাঙে বলো তো দেখি, কে বলতে পারছো? লাইপেজ এনজাইম কাকে ভাঙবে? লিপিডকে ভাঙবে না? মনে করে দেখো তো, লাইপেজ কাকে ভাঙবে? লাইপেজ কাকে, কোন সাবস্ট্রেটকে ভাঙবে? লিপিডকে ভাঙবে। তাহলে একটাই বিক্রিয়া, লিপিড পরিপাককারী পাকস্থলীতে একটাই বিক্রিয়া। গুড, অনেকেই লিখছে তো বুঝতে পারছো। তাহলে একটাই এনজাইম কি? লাইপেজ, লাইপেজ প্লাস পানি, ঠিক আছে? লাইপেজ প্লাস, সরি ভুল লিখছি, লিপিড প্লাস পানি হবে।
লিপিড প্লাস পানি। এনজাইমের নাম হচ্ছে কি লাইপেজ। এনজাইমের নাম লাইপেজ। আচ্ছা, রুল নাম্বার 1 পুরাটা কপি করো এখানে। রুল নাম্বার 1টা কি হবে বলতো? লাইপেজ লিপিডকে ভেঙে কি রূপান্তর করবে? রুল নাম্বার 1টা দেখো তো সবাই। লিপিড কিসে রূপান্তর হবে বলো তোমাকে কেউ? লিপিড কিসে রূপান্তর হবে? লিপিডের আলটিমেট প্রোডাক্ট কি? রুল নাম্বার 1 ছিল লিপিডের ফ্যাটি অ্যাসিড। আরেকটা কি? একটা ফ্যাটি অ্যাসিড লিখছে একজনে। ওকে, আরেকটা কি হবে? দুটো জিনিস হবে, ফ্যাটি অ্যাসিড প্লাস এই তো গুড গ্লিসারল। তাহলে হয়ে গেল রুল নাম্বার 1 পুরোটা অ্যাপ্লাই করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি লিখবো? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটা শেষ। ওই রুল নাম্বার 1 এখন বুঝতে পারছো রুলগুলো আমরা কিভাবে ইউজ করছি? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। লিপিড পানির সহযোগে লাইপেজ এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল রূপান্তর হবে। রুল নাম্বার 1 আর 2 একসাথে। লাইপেজ তার কাকে ভাঙছে? সাবস্ট্রেটকে ভাঙছে। রুল নাম্বার 2 ছিল লাইপেজ লিপিডকে ভাঙছে। লিপিড সাবস্ট্রেট আর লাইপেজ হচ্ছে এনজাইমের নাম। লাইপেজ তার সাবস্ট্রেটকে ভাঙছে, ঠিক আছে? লাইপেজ সাবস্ট্রেটকে ভাঙছে, রূপান্তরিত হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তো এইটাকে তোমরা ব্যাখ্যায় রূপান্তর করতে পারবা? যদি পরীক্ষা আছে যে পাকস্থলী 2 নম্বরের জন্য আসলো, পাকস্থলীতে 2 মার্কের জন্য আসলো, অনেকবার আসছে, পাকস্থলীতে লিপিড পরিপাককে বর্ণনা করো, তাহলে কি বলবো? পাকস্থলীতে লিপিড পরিপাককারী শুধুমাত্র একটি এনজাইম আছে, লাইপেজ। ক্লিয়ার? লাইপ খাদ্যে বিদ্যমান লিপিড পানির সহযোগে লাইপেজ এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর হবে। এই কথাটা লেখার পর নিচে বিক্রিয়াটা দিয়ে দিবা। পারবা এভরিওয়ান? কারো কনফিউশন আছে? মানে কিভাবে বিক্রিয়াগুলো আমরা করছি বুঝতে পারছো এখন? ক্লিয়ার সবার জন্য লিপিডটা? ওকে, পারবো গুড। আর কার কোন কনফিউশন আছে লাইপেজের মধ্যে লিপিডের মধ্যে? রুল নাম্বার 1 এবং 2 একসাথে কম্বাইন করলে কিন্তু এই বিক্রিয়াটা ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার। তাহলে পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই, প্রোটিন পরিপাককারী 2টা এনজাইম আছে, 3টা এনজাইম আছে, পেপসিন, রেনিন এবং জেলাটিনেস। আর লিপিড পরিপাককারী পাকস্থলীতে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইপেজ, যা লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। তাহলে পাকস্থলীতে পরিপাক ক্রিয়া সবার ক্লিয়ার? জানাও তোমাকে পাকস্থলীতে লিপিড পরিপাক কারো কোনো কনফিউশন আছে? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার তো নাকি? সবাই ক্লিয়ার? ওকে গুড, ঠিক আছে। তোমরা রিপ্লাই না করলে আমি আসলে বুঝতে পারি না যে আসলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি পারছো না, তাই আমার কনফার্মেশন দরকার হয় তোমাদের জন্য। এখন এই অধ্যায় সবচেয়ে টাফেস্ট প্রশ্ন যেটা নিয়ে তোমরা অনেকেই ভয় পাও, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। হেডিং দাও, ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক, ঠিক আছে? খাদ্যের পরিপাক, ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক সম্পর্কে যদি বলতে যাই তাহলে খাদ্য আমাদের 3টা, শর্করা, আমিষ, স্নেহ, রাইট? আমরা প্রথমে শর্করা ভাঙবো, তারপরে প্রোটিন ভাঙবো, তারপরে লিপিড ভাঙবো, রাইট? কিন্তু আমাদের একটা বিষয় আছে, যেহেতু ক্ষুদ্রান্ত পরিপাক তন্ত্রের লাস্ট অংশ, এরপরে পরিপাকের আর কোনো জায়গা নেই। এখানে পরিপাক 2 ভাবে হয়। প্রথমে ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয়ের এনজাইম দ্বারা পরিপাক হয়, এরপরে আন্তরিক রস দ্বারা পরিপাক হয়, মানে অন্ত্রের ক্ষুদ্রান্তের নিজের এনজাইম দ্বারা পরিপাক হয়। তাহলে প্রত্যেকটা খাবার ক্ষুদ্রান্তে 2 বার পরিপাক হয়, প্রথমে অগ্নাশয় রসের মাধ্যমে এবং পরে আন্তরিক রসের মাধ্যমে। তাহলে কার্বোহাইড্রেট পরিপাক হবে 2 ভাবে,
অগ্নাশয় রসের মাধ্যমে, আন্তরিক রসের মাধ্যমে। প্রোটিন পরিপাক হবে অগ্নাশয় রসের মাধ্যমে, এরপরে আন্তরিক রসের মাধ্যমে। লিপিড পরিপাক হবে প্রথমে অগ্নাশয় রসের মাধ্যমে, এরপরে আন্তরিক রসের মাধ্যমে। আমার কথা বুঝতে পারছো? তাহলে খাবার 3টা 6 ভাবে পরিপাক হবে। ক্ষুদ্রান্তে শর্করা অগ্নাশয় রসের মাধ্যমে পরিপাক, ক্ষুদ্রান্তে শর্করার আন্তরিক রসের মাধ্যমে পরিপাক। দুটো হেডিং। তাহলে প্রথমে দেখো কার্বোহাইড্রেট পরিপাক। 1 নাম্বার দিয়ে লেখো কার্বোহাইড্রেট পরিপাক। 1 নাম্বার হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক। 1 নাম্বার হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক। সবাই হেডিং দাও কার্বোহাইড্রেট পরিপাক। তাহলে কার্বোহাইড্রেট কয় ভাবে পরিপাক হবে? 2 ভাবে। প্রথমে অগ্নাশয় রস, এরপরে আন্তরিক রস। আমি আবার বলছি কার্বোহাইড্রেট পরিপাক হবে 2 ভাবে। প্রথমে অগ্নাশয় রস, এরপরে আন্তরিক রস। তাহলে 1 নাম্বার দিয়ে কি লিখবো? অগ্নাশয় রসের পরিপাক। হেডিং 1 নাম্বার অগ্নাশয় রসের পরিপাক। অগ্নাশয় রসে পরিপাক। 1 নাম্বার হচ্ছে অগ্নাশয় রসের পরিপাক। 1 নাম্বার হচ্ছে অগ্নাশয় রসের মাধ্যমে পরিপাক। লিখছো? অগ্নাশয় রসের পরিপাক লেখা হলে লেখো অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী 2টি এনজাইম আছে। অগ্নাশয় রসে লিখলাম অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী 2টি এনজাইম আছে। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী 2টি এনজাইম আছে। অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাককারী 2টি এনজাইম আছে। কি কি এনজাইমের নাম দুটো কি? একটা নাম হচ্ছে অ্যামাইলেজ এবং একটা নাম হচ্ছে মলটেজ। একটা নাম হচ্ছে অ্যামাইলেজ, একটা নাম হচ্ছে মলটেজ। খুবই সহজ। লাল রসের পরিপাক ছিল না, একদম কমপ্লিকেট। তাহলে 1 নাম্বার বিক্রিয়াটা কি হবে? 1 নাম্বার হবে স্টার্চ প্লাস পানি। এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেজ, এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেজ, এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেজ এবং তৈরি করবে কি? তৈরি করবে মলটোজ। যেহেতু পরের এনজাইম মলটেজ, তাহলে মলটোজ তো বানাবে। মলটোজ না বানালে তো মলটেজ ভাঙতে পারবে না। ঠিক আছে? 2 নাম্বার বিক্রিয়া কি হবে? মলটোজকে কোন এনজাইম ভাঙবে? মলটোজকে এই যে মলটেজ ভাঙবে। মলটেজ রূপান্তর করবে কি? রুল নাম্বার 1 গ্লুকোজ ইয়ার কি? শর্করার আলটিমেট প্রোডাক্ট কি? গ্লুকোজ। এটা হয়ে গেল অগ্নাশয় রসের মধ্যে পরিপাক। 2টা লাইন কপি করে নাও। এই 2টা লাইন মাথায় রাখবা যে অগ্নাশয়ে শর্করা পরিপাককারী 2টা এনজাইম আছে। এক হচ্ছে অ্যামাইলেজ, এক হচ্ছে মলটেজ। অ্যামাইলেজ কাকে ভাঙে? অ্যামাইলেজ স্টার্চকে ভাঙে, রূপান্তর করে মলটোজ। মলটোজকে মলটেজ ভাঙে, রূপান্তর করে কি? গ্লুকোজ। সিম্পল। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? অগ্নাশয় রসের মাধ্যমে 2টা এনজাইম অ্যামাইলেজ, ওই যে রুল নাম্বার 1 এবং 2, এই 2টা জিনিস বুঝলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রথমে এই কথাগুলো বলছিলাম। অ্যামাইলেজ স্টার্চকে ভাঙে মলটোজ, মলটোজকে মলটেজ ভাঙছে গ্লুকোজ। বিক্রিয়া তো সেম প্রসেস, সেম বিক্রিয়া। তাহলে আমাদের এনজাইমের নাম একটু মাথায় রাখতে হবে, আর কিছু লাগবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম হচ্ছে অগ্নাশয় রস। এরপর আমরা বলবো হচ্ছে আন্তরিক রস। লেখো আন্তরিক রসে পরিপাক। লেখো আন্তরিক রসে পরিপাক। আন্তরিক রস 2 নাম্বার আন্তরিক রসে পরিপাক। আন্তরিক রসে পরিপাক। হ্যাঁ, প্রথম বলতে স্টার্চ থেকে গ্লুকোজ হয় না, আলটিমেটলি গ্লুকোজ হয়। মানে যেই পর্যন্ত গ্লুকোজ না হবে সেই পর্যন্ত পরিপাক হবে। অনেকে হয়তো বুঝতে ভুল করছো। স্টার্চ সরাসরি গ্লুকোজ হয় না, স্টার্চ সেই পর্যন্ত ভাঙবে যেই পর্যন্ত গ্লুকোজ না হয়। প্রোটিন সেই পর্যন্ত ভাঙবে যেই পর্যন্ত অ্যামিনো অ্যাসিড তৈরি না হয়।
লিপিড সেই পর্যন্ত ভাঙবে যেই পর্যন্ত ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল তৈরি না হয়। বুঝতে পারছো মেহেদি? ক্লিয়ার হয়েছে বিষয়টুকু? সেই পর্যন্ত ভাঙবে। তাহলে আমি স্টার্চকে মল্টোজ বানাইছি, আবার মল্টোজ থেকে তো আবার কি বানাইছি? গ্লুকোজ বানাইছি। মানে যেই পর্যন্ত গ্লুকোজ না হবে সেই পর্যন্ত ভাঙবো। মেহেদি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আন্তরিক রসে পরিপাক। আমি আন্তরিক রসের কয়েকটা এনজাইমের নাম বলবো, তোমরা একটু দেখি তো তোমরা বানাতে পারো কিনা। এটা তোমাদের এখন টেস্ট, একটু চিন্তা করো। দেখো একটা আর একটা এনজাইমের নাম লিখছি, এনজাইমের নামগুলো দেখো। এনজাইমের নাম একটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ আগে লিখো না, বুঝে নাও। একটা নাম হচ্ছে অ্যামাইলেজ, আগে দেখে নাও, বুঝে নাও, তারপর লিখো, অন্যদিকে কনসেন্ট্রেট করো না। একটা আমি আন্তরিক রসের এনজাইমের নাম লিখছি অ্যামাইলেজ। 2 নাম্বার আইসোমল্টেজ। আইসোমল্টেজ 3 নাম্বার মল্টেজ। 4 নাম্বার সুক্রেজ। এরপরে হচ্ছে ল্যাকটেজ। এই 5টা এনজাইম একটু বুঝে নাও আবার। অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ। এই 5টা এনজাইমের নাম আগে একটু মাথায় ঢোকাও। আইসোমল্টেজ, অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এই 5টা এনজাইমের নাম জেনে ডিকশনারি তৈরি করতে পারবা। হাউ? আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। এটাও পুরা একটা 3 মার্ক প্রশ্নের জন্য আছে যে আংশিক রসে শর্করা পরিপাক ক্রিয়া বর্ণনা করো। তাহলে আমরা রুল নাম্বার 1 এবং 2 ভালো করে বুঝো। রুল নাম্বার 1 কি ছিল? ভাঙতেই থাকবে, এনজাইমটা সাবস্ট্রেটকে ভাঙবে। রুল নাম্বার 2, তাহলে অ্যামাইলেজ কাকে ভাঙবে? স্টার্চকে রূপান্তর করবে মল্টোজ, রাইট? মল্টোজকে মল্টেজ ভাঙবে, রূপান্তর করবে গ্লুকোজ। আইসোমল্টেজ আইসোমল্টোজকে ভাঙবে, যার সাবস্ট্রেট এনজাইম তাকে ভাঙবে। তাহলে আইসোমল্টেজ কাকে ভাঙবে? আইসোমল্টোজকে। মল্টেজ কাকে ভাঙবে? মল্টোজকে। সুক্রেজ কাকে ভাঙবে? সুক্রোজকে। ল্যাকটেজ কাকে ভাঙবে? ল্যাকটোজকে। এবং সবগুলোর আলটিমেট প্রোডাক্ট কি হবে? রুল নাম্বার 1, সবগুলোর আলটিমেট প্রোডাক্ট কি হবে? গ্লুকোজ। এই প্রত্যেকটার আলটিমেট প্রোডাক্ট হবে গ্লুকোজ। আমি আবারও বলছি, একটু বুঝে নাও, এই জন্য আমি এটা সরাসরি লিখে দিচ্ছি না, এটা তোমাদের টাস্ক এখন দিচ্ছি। দেখো তো বুঝতে পারো কিনা। অ্যামাইলেজ কি হবে? অ্যামাইলেজ কাকে ভাঙবে? স্টার্চ প্লাস পানি, তীর চিহ্ন উপরে অ্যামাইলেজ, বিক্রিয়ক কি হবে? মল্টোজ। মল্টোজকে মল্টেজ ভাঙবে, রূপান্তর কি হবে? গ্লুকোজ। আইসোমল্টেজকে আইসোমল্টেজ ভাঙবে, রূপান্তর কি হবে? গ্লুকোজ। সুক্রেজকে সুক্রোজকে ভাঙবে, রূপান্তর কি হবে? গ্লুকোজ। ল্যাকটেজ ল্যাকটোজকে ভাঙবে, রূপান্তর হবে কি? গ্লুকোজ। আমি একটা লিখে দিচ্ছি, দেখো তো বুঝো কিনা। আমি ল্যাকটেজটা লিখে দিচ্ছি, দেখো তো বাকিটা ক্লিয়ার করতে পারো কিনা। আমি লিখলাম হচ্ছে ল্যাকটোজ প্লাস পানি, এনজাইমের নাম হচ্ছে ল্যাকটেজ। এনজাইমের নাম হচ্ছে কি? ল্যাকটেজ। এবং উৎপাদন করবে কি? গ্লুকোজ। আমার আলটিমেট প্রোডাক্ট কি? গ্লুকোজ। গ্লুকোজের সাথে ল্যাকটেজ ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ, ঠিক আছে? ল্যাকটেজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, পাওয়া যায় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, পাওয়া যায় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। দেখো তো পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা? ল্যাকটোজ পানির সাথে যুক্ত হয়েছে, ল্যাকটেজ ভাঙছে, রূপান্তর করছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। কারণ ল্যাকটোজকে ভাঙলে রূপান্তর হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। গ্যালাক্টোজকে আবার গ্যালাক্টেজ ভাঙবে, ঠিক আছে? উপরের আরেকবার ভাইয়া, হ্যাঁ হ্যাঁ পারছি ভাইয়া, অনেকে লিখতে পারছি ভাইয়া। ইয়েস, আমি আরো বুঝাচ্ছি, বুঝো। কারণ তোমাদের আমি তোমাদেরকে শিখাচ্ছি না, শিখানোর ক্ষমতা এখনো স্যারদের নাই, স্যারদের কাছে তো বোঝানো। আমি তোমাদের বুঝাচ্ছি, একবার যদি ধরতে পারো এটা পানির মতো তোমার সহজ লাগবে। তো ল্যাকটোজ কাকে? ল্যাকটোজকে কে ভাঙবে? ল্যাকটেজ। সুক্রোজ কে ভাঙবে? সুক্রেজ।
স্টার্চকে কে ভাঙবে? অ্যামাইলেজ। মল্টেজকে কে ভাঙবে? মল্টেজ। আর সবগুলোর আলটিমেট প্রোডাক্ট কি? সবগুলোর আলটিমেট প্রোডাক্ট হচ্ছে আমাদের রুল নাম্বার 1 গ্লুকোজ। সবগুলো শর্করা সবার সবসময় আলটিমেট প্রোডাক্ট কি হয়? গ্লুকোজ হয় না? তাহলে অ্যামাইলেজ স্টার্চকে ভাঙবে, পানি প্লাস স্টার্চ রূপান্তর হবে মল্টোজ, আইসোমল্টোজ। এটা আমরা পাকস্থলীতে লাল রসের মধ্যে বলছিলাম, আর একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা করে দেন, ওই যে সুক্রেজ, আমি তো মুছে নেই, জায়গা আসছে না, আমি ল্যাকটেজটা তো লিখলাই, আমি আরেকটা করে দিই। দেখো ওই যে সুক্রেজ, সুক্রেজ আছে না? তাহলে সুক্রেজ কি হবে? সুক্রেজ কি হবে? তোমরা করে ফেলো তো, যারা তোমরা বার করে ফেলো তো, কি হবে? সুক্রোজ, সুক্রোজ প্লাস পানি, এনজাইমের নাম কি? সুক্রেজ। এনজাইমের নাম সুক্রেজ। রূপান্তর করবে কি? রূপান্তর করবে গ্লুকোজ। আমাদের আলটিমেট প্রোডাক্ট কি? আমাদের আলটিমেট প্রোডাক্ট গ্লুকোজ। তাহলে গ্লুকোজ। আর তুমি কি জানো সুক্রোজকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। यस, এই তো গুড, ভেরি গুড, অনেকে লিখছে ফ্রুক্টোজ, এই তো পেয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, ফ্রুক্টোজ। এটা হয়ে গেল শেষ বিক্রিয়া। আর আইসোমল্টেজকে ভাঙবে আইসোমল্টেজ, আইসোমল্টোজকে ভাঙবে মল্টেজ, তো মল্টোজ কি ভাঙে, আর অ্যামাইলেজ স্টার্চকে ভাঙে। এখন পারবা সবাই? দেখো তো পারবা নাকি কারো কনফিউশন আছে? পারবা সবাই? ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস, এই তো ম্যাজিক ক্লিয়ার, গুড তারেক, ভেরি গুড, গুড গুড গুড, তাই পারবা তাহলে। বুঝতে পেরেছি, ভেরি গুড। এইগুলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। আমরা বেশিক্ষণ টাইমার নিব না, আমরা আরেকটু দেখবো কার্বোহাইড্রেট গুলো। আমরা লিপিড আর প্রোটিন আর লিপিড এই দুটা করে ফেলবো, শেষে যাবে। খুবই সিম্পল ভাবে পড়ছি, একটু দেখো। তাহলে কার্বোহাইড্রেট শেষ করলাম, এখন হেডিং দাও প্রোটিন পরিপাক। প্রোটিন, আমি তোমাদেরকে সিম্পল ট্রিক শেখাচ্ছি প্রোটিনেরটা। প্রোটিনটা তোমরা যদি সামনে বই থাকে খুলে দেখো, প্রায় 1 পেজ দেওয়া আছে। এই একটা পেজ পড়তে গেলে মাথা ফিউজ হয়ে যাবে, নাকি তোমাদের হয়ে যায়, বাট এত সহজ করে এখন আমরা প্রোটিনটা পড়ছি। দেখো দেখো, প্রোটিন পরিপাক, ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক, ক্ষুদ্রান্তে 2 নাম্বার প্রোটিন পরিপাক। ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক, ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক। তাহলে প্রোটিনের পরিপাক দুই হবে, একটা অগ্নাশয় রস, একটা আন্তরিক রস। আমাদের ক্ষুদ্রান্ত মানেই খাবার দুইবার পরিপাক হবে। তাহলে 1 নাম্বার কি হবে? অগ্নাশয় রস। ঢাকা বোর্ডে গতবার এই প্রশ্নটা আসছিল, অগ্নাশয় রসের মাধ্যমে প্রোটিন পরিপাক ক্রিয়া বর্ণনা করো। এটা 4 মার্কের জন্য আসছিল গতবার ঢাকা বোর্ডে। তোমাদের সামনে বই থাকলে বই খুলে দেখো, প্রায় 1/2 পেজের বেশি দেওয়া আছে বিক্রিয়া সহ। আমি তোমাদেরকে সিম্পলি ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আমি একটা এনজাইমের নাম লিখছি, এটা দেখো, এনজাইমের নামগুলোকে দেখে নাও, তারপরে লিখো। আমি 2-1টা লিখে দেবো, তারপরে এনজাইমের নামগুলো কি দেখো। প্রথম ক্যাটাগরির এনজাইম হচ্ছে ট্রিপসিন। আগে লিখে নি, তারপর তোমরা পাশাপাশি কপি করো, বাট দেখো বুঝো। 1 নাম্বার হচ্ছে ট্রিপসিন, আরেকটা এনজাইম হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। 2 নাম্বার হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ এবং কার্বক্সিপেপটাইডেজ। কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ। আগে লিখে নাও, তারপর বোঝাচ্ছি। এরপরে ট্রাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। এরপরে 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে কোলাজিনেজ, কোলাজিনেজ
এবং ইলাস্টেজ। এই চারটাকে আগে এনজাইমের নাম বলে লিখে নাও, তারপরে বোঝাচ্ছি যে এগুলো কি মিন করছে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ। লেখা 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 শেষ হলে ডান লেখো, লেখা শেষ হলে ডান লেখো, লেখা শেষ হলে ডান লেখো। ডান ডান, ওকে গুড। আচ্ছা, ট্রিকটা বুঝো। এই 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 পাঁচটা ওয়ার্ড, এখানে চারটা লাইন লিখছি না আমি? এই একটা, দুইটা, তিনটা, চারটা। এনজাইমের কয়টা? আটটা। 1 2 3 4 5 6 7 8। শোনো, আমাদের পাকস্থলীতে প্রোটিনের লাস্ট দশা কি ছিল? ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে কোলাজিনেস, ইলাস্টেজ, কোলাজিনেস, ইলাস্টেজ। আচ্ছা, একটু ভালো করে বুঝো সবাই। শোনো, আমাদের পাকস্থলীতে খাবারের লাস্ট উপাদান কি ছিল মনে আছে? প্রোটিনের প্রোটিওজ আর পেপটন ছিল না? মনে করে দেখো তো, পেজটা চেঞ্জ করে দেখো। পাকস্থলীতে প্রোটিনের লাস্ট দশা কি ছিল? প্রোটিওজ, পেপটন, রাইট? তাহলে এই প্রোটিওজ পেপটন থেকে পরিপাকটা শুরু হবে। আমরা এখন কি করব? প্রোটিওজ ও পেপটন থেকেই আমাদের পরিপাক ক্রিয়াটা শুরু করব। একটু ভালো করে বুঝো। প্রোটিওজ, পেপটন আমাদের পাকস্থলীতে লাস্ট প্রোডাক্ট ছিল, রাইট? এখন দেখো, এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো কম্বাইন কেন লিখলাম? কারণ এরা কম্বাইন কাজ করে। দেখো ওয়ার্ডটা বুঝো। পাকস্থলী থেকে আসা, 1 নম্বর লাইন, পাকস্থলী থেকে আসা প্রোটিওজ, পেপটন ট্রিপসিন এনজাইমের উপস্থিতিতে পানির সহযোগে রূপান্তর করে হচ্ছে কি? পলিপেপটাইড। আমি এটা মুছে লিখছি পুরোটা, দেখো এটা এই জন্য মুছে, তোমরা তো লিখছো, আমি তোমাদেরকে একটা ক্লিয়ার করে দিই। আপনার এটা মুছে নেই, একটা ক্লিয়ার করে দেখো। পাকস্থলীতে কি আসছে? পাকস্থলীতে কি আসছে? প্রোটিওজ, প্রোটিওজ প্লাস পেপটন কাজে যুক্ত হবে। পানি তো অবশ্যই লাগে, পানিটা তো পরিপাক হবে না। পানি, এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন। এনজাইমের নাম হচ্ছে কি? ট্রিপসিন। রূপান্তর কি করবে? পলিপেপটাইড। পলিপেপটাইড, পলিপেপটাইড। এই বিক্রিয়া লিখছো না? 2 নাম্বার বিক্রিয়া, সেম বিক্রিয়া লেখো, সেম বিক্রিয়া। এই জিনিসটা সেম কপি করো। প্রোটিওজ প্লাস পেপটন প্লাস পানি। এনজাইমের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। এনজাইমের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। এনজাইমের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। ঠিক আছে, রূপান্তর কি হবে? সেম, পলিপেপটাইড। পলিপেপ রূপান্তর হবে সেম, পলিপেপটাইড। দেখো রূপান্তর হবে সেম, পলিপেপটাইড। এখন তোমার কথা, ট্রিপসিন, কাইমোট্রিপসিন দুটাই কিন্তু প্রোটিওজ, পেপটনকে ভাঙে পলিপেপটাইড তৈরি করে। সেম কথা বা বিক্রিয়া দুইটা, তুমি যদি বই থাকে সামনে দেখতে পারো। কারণ ট্রিপসিন সবসময় সব প্রোটিনকে ভাঙতে পারে না, এই জন্য এক্সট্রা হিসাবে কাইমোট্রিপসিন থাকে। ট্রিপসিন প্রোটিওজ, পেপটনকে পলিপেপটাইড বানাইছে, কাইমোট্রিপসিন প্রোটিওজ, পেপটনকে আবার পলিপেপটাইড গেছে। তাহলে 1 নাম্বার লাইনটা আমরা কি লিখবো? পাকস্থলীতে বিদ্যমান ট্রিপসিন, ক্ষুদ্রান্তে বিদ্যমান অগ্ন্যাশয় ট্রিপসিন এনজাইম পাকস্থলী থেকে আসা প্রোটিওজ, পেপটনকে পানির সাথে যোগ করে রূপান্তর করবে পলিপেপটাইড। অবশিষ্ট প্রোটিওজ, পেপটন, অবশিষ্ট প্রোটিওজ, পেপটন পানির সাথে বিক্রিয়া করে কাইমোট্রিপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তর হবে পলিপেপটাইড। দুইজন এনজাইম সেম কাজ করবে, এই জন্য দুটাকে আমি একসাথে লিখছি। দেখো একটাকে লিখছিলাম ট্রিপসিন, কাইমোট্রিপসিন একসাথে লিখছি, কারণ তারা সেম কাজ করে। কিন্তু বিক্রিয়া দুইটা, ব্যাখ্যাও দুইটা, এটা আমাদের প্রশ্নটা লেন্থে বেড়ে যায়, বইও দিতে দেওয়া আছে। এরপরে কি আছে আমাদের? 2 নাম্বার ক্যাটাগরির এনজাইম কি ছিল? কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। দেখো তো একটু, 2 নাম্বার কি ছিল? কার্বক্সিপেপটাইডেস। এর কাজ কি? এই যে পলিপেপটাইড তৈরি হচ্ছে না,
এই পলিপেপটাইডকে কার্বক্সিপেপটাইডেজ অ্যামিনোপেপটাইডেজ দুটাই ভাঙবে। পলিপেপটাইডকে কার্বক্সিপেপটাইডেজ অ্যামিনোপেপটাইডেজ দুটাই ভাঙবে, রূপান্তর করবে আমাদের লাস্ট আলটিমেট প্রোডাক্ট অ্যামিনো অ্যাসিড। এই এতক্ষণে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। প্রোটিনে কিন্তু এতক্ষণে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না, কিন্তু সেই পর্যন্ত ভাঙতে হবে যেই পর্যন্ত অ্যামিনো অ্যাসিড তৈরি না হয়। তাহলে এখানে কি হবে? পলিপেপটাইড প্লাস পানি, পলিপেপটাইড প্লাস পানি, এনজাইমের নাম কি? অ্যামিনোপেপটাইডেজ। অ্যামিনোপেপটাইডেজ এনজাইমের নাম হচ্ছে কি? অ্যামিনোপেপটাইডেজ। পলিপেপটাইড প্লাস পানি, অ্যামিনোপেপটাইডেজ। রূপান্তর কি হবে? রুল নাম্বার 1, আলটিমেট প্রোডাক্ট অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেল অ্যামিনো অ্যাসিড। বুঝতে পারছেন বিষয়টা কিভাবে হয়েছে? তাহলে অ্যামিনোপেপটাইডেজ। আচ্ছা, আমি অ্যামিনোপেপটাইডের সাথে আরেকটা এনজাইম লিখছি, বলো তো কি? কার্বক্সিপেপটাইডেজ। সেম কাজ করবে, সেম কাজ, এই জন্য তো একসাথে কম্বাইন করে লিখছি। সেম কাজ করবে, সেম কাজ কি করবে? অ্যামিনোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ কি করবে? সেম কাজ, পলিপেপটাইড প্লাস পানি রূপান্তর করবে সেম অ্যামিনো অ্যাসিড। দেখো তো বুঝতে পারছো কিনা? আমি কেন কম্বাইন জোড়ায় লিখছি কারণ ছিল, তাহলে পলিপেপটাইডকে উৎপন্ন পলিপেপটাইড পানি সহযোগে কার্বক্সিপেপটাইডেজের মাধ্যমে রূপান্তরিত হবে অ্যামিনো অ্যাসিড, এবং অবশিষ্ট পলিপেপটাইড পানি সহযোগে কার্বক্সিপেপটাইডেজের মাধ্যমে রূপান্তরিত হবে অ্যামিনো অ্যাসিড। আসলে প্রোটিন এক দফায় ভাঙতে চায় না, এই জন্য প্রোটিনকে 2বার 3বার এনজাইম দিয়ে ভাঙতে হয়। এই জন্য কপি বারবার কি হচ্ছে? কপি হচ্ছে। ট্রিপসিন কাইমোট্রিপসিন যে কাজ করছে সেম কাজ করছে, আবার অ্যামিনোপেপটাইডেজ কার্বক্সিপেপটাইডেজ সেম কাজ করছে। এই পর্যন্ত বুঝতে কার প্রবলেম আছে? দেখো তো, এই পর্যন্ত। বাকিটা পরেরটা বলছি, এই পর্যন্ত কার প্রবলেম, কার ক্লিয়ার হচ্ছে? এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের জানাও তো, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে একটু মন দিয়ে দেখো, তাহলে পরবর্তী এনজাইমের নামগুলো কি দেখো। পরবর্তী এনজাইমের নাম হচ্ছে ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। দুটো একসাথে লিখছি না? তাহলে ট্রাইপেপটাইডেজ কাকে ভাঙবে? ট্রাইপেপটাইডকে। ডাইপেপটাইডেজ কাকে ভাঙবে? ডাইপেপটাইডকে। কোলাজিনেজ কাকে ভাঙবে? কোলাজিনকে। ইলাস্টেজ কাকে ভাঙবে? ইলাস্টিনকে। এটা মনে করে দেখো, ট্রাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডকে ভাঙবে, ডাইপেপটাইডেজ ডাইপেপটাইডকে ভাঙবে, কোলাজিনেজ কোলাজিনকে ভাঙবে, ইলাস্টেজ ইলাস্টিনকে ভাঙবে, এবং সবগুলো রূপান্তর করবে কি? অ্যামিনো অ্যাসিড। এখন আর অন্য কিছু দরকার নেই লেখার, সবগুলো লাস্ট কি? অ্যামিনো অ্যাসিড। ট্রাইপেপটাইডেজ ডাইপেপটাইডকে ভাঙবে, রূপান্তর করবে অ্যামিনো অ্যাসিড। ট্রাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডকে ভাঙবে, রূপান্তর করবে অ্যামিনো অ্যাসিড প্লাস ডাইপেপটাইড, যাই হোক না কেন। কোলাজিনেজ কোলাজিনকে ভাঙবে, রূপান্তর করবে অ্যামিনো অ্যাসিড। ইলাস্টেজ ইলাস্টিনকে ভাঙবে, রূপান্তর করবে অ্যামিনো অ্যাসিড। ধরতে পারছো বিষয়টা? বিক্রে লিখতে পারবা? কোলাজেন কাকে ভাঙবে? কোলাজিনকে। ইলাস্টেজ কাকে ভাঙবে? ইলাস্টিনকে। ডাইপেপটাইডেজ ডাইপেপটাইডকে। ট্রাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডকে। সবগুলোর আলটিমেট প্রোডাক্ট কি? অ্যামিনো অ্যাসিড। আর এইটা ট্রিপসিন প্রোটিওস পেপটনকে ভাঙবে, কাইমোট্রিপসিন প্রোটিওস পেপটনকে ভাঙবে, রূপান্তর করবে পলিপেপটাইড। ঠিক আছে? কার্বক্সিপেপটাইডেজ অ্যামিনোপেপটাইডেজ দুটাই পলিপেপটাইড ভাঙবে, রূপান্তর করবে অ্যামিনো অ্যাসিড। আর বাকি চারটে এনজাইম ট্রাইপেপটাইডেজ ডাইপেপটাইডেজ কোলাজিনেজ ইলাস্টেজ তাদের সাবস্ট্রেটকে ভাঙবে এবং রূপান্তর করবে রুল নাম্বার 1 আলটিমেট প্রোডাক্ট অ্যামিনো অ্যাসিড। পারবা? পারবা তো নাকি? পারবা তো নাকি? দেখো তো, কারো কোনো কনফিউশন? পারার তো কথা নাকি? ইয়েস পারবো, এই তো হয়ে গেল। তাহলে এটা 4 মার্কসের জন্য আসছে ঢাকা বোর্ডে গতবার, তো তোমাদের এখানে আসতেই পারে এবছর। তো একটু মনোযোগ রাখো, এই জাস্ট 8টা এনজাইমের নাম জানলেই আমি পুরো 2 পাতা লিখতে পারছি।
পারবা না লিখতে? 1 নাম্বার বিক্রিয়া কি লিখবা? পাকস্থলী থেকে আগত প্রোটিওজ পেপটোন পানির সহযোগে ট্রিপসিন এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে পলিপেপটাইড। কথাটা বাংলায় লিখে এই বিক্রিয়াটা দিবা। 2 নাম্বার অবশিষ্ট প্রোটিওজ পেপটোন পানির সহযোগে কাইমোট্রিপসিনের উপস্থিতিতে রূপান্তর হবে পলিপেপটাইড। কথাটা লিখবা, বিক্রিয়াটা দিবা। উৎপন্ন পলিপেপটাইড পানি সহযোগে কার অ্যামিনো পেপটাইডেজ এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে অ্যামিনো অ্যাসিড। কথাটা লিখবা, বিক্রিয়াটা দিবা। এরপরে সেম কথা লিখবা, বিক্রিয়া দিবা। ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ সেম। প্রথমে কথাটা বলে নিবা যে ডাইপেপটাইডেজ ডাইপেপটাইডকে ভাঙে রূপান্তর করে অ্যামিনো অ্যাসিডে। এখানে ডাইপেপটাইডেজ এনজাইম কাজ করে। কথাটা বাংলা লিখে নিচে বিক্রিয়া দিবা, সিম্পল। এখন বই দেখো, দেখো বিক্রিয়াটা অনেক 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 সহজ লাগে, মাস মোর ইজিয়ার, আগের তুলনা লাগবে। ক্লিয়ার হয়েছে সবাই? প্রোটিন পরিপাকটা ক্লিয়ার? ওকে জি ভাইয়া, গুড। এখন প্রোটিন পরিপাক করে বলো অগ্নাশয়ের রস, আন্তরিক রস বাকি আছে না? বই যদি পাশে থাকে একটু দেখতে পারো। আন্তরিক রসে প্রোটিন পরিপাককারী একটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে এই যে অ্যামিনো পেপটাইডেজ। একটা এনজাইম আছে অ্যামিনো পেপটাইডেজ। এই যে এই বিক্রিয়াটা কপি করো তাহলে শেষ। এই বিক্রিয়াটা কপি করো। এটা হচ্ছে কার জন্য? প্রোটিনের আন্তরিক রসে পরিপাক, অর্থাৎ পলিপেপটাইড পানি সহযোগে অ্যামিনো পেপটাইডেজ এনজাইমের উপস্থিতিতে রূপান্তরিত হবে অ্যামিনো অ্যাসিড। এই পুরো লাইনটাই আন্তরিক রসের পরিপাক প্রোটিনের ক্লিয়ার। আন্তরিক রসের প্রোটিনের একটাই মাত্র এনজাইম থাকে, এর নাম হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ, আর বিক্রিয়া হচ্ছে এটা। পারবা না? পারবা তো নাকি? হ্যাঁ ইজি আছে। এই তো এমনি কিন্তু অন্য সময় তোমরা আগে কি করতা, ব্যাখ্যাগুলো মুখস্থ করতা। এখন এনজাইম গুলো বুঝো, রুলস চারটা বুঝো, ইজিলি তুমি কিন্তু মাঝখানে বসাতে পারবা। ঠিক আছে? পারো ভাইয়া, গুড, ভেরি গুড। লাস্ট আমাদের এই টপিক, সেটা হচ্ছে লিপিড পরিপাক। লিপিড পরিপাকটা খুবই সহজ লাগবে, কারণ আগের দুটো যদি কেউ বুঝতে পারো লিপিড পরিপাকটা তাহলে সহজ লাগবে। দেখো লিপিড পরিপাকটা, ঠিক আছে? তো লিপিড পরিপাক 3 নাম্বার লিপিড। লিপিড পরিপাক, লিপিড পরিপাক, লিপিডের পরিপাক কিভাবে হয়? অগ্নাশয় রস, আন্তরিক রস। প্রথমে অগ্নাশয় রস, অগ্নাশয় রসের মাধ্যমে অগ্নাশয়ে লিপিড পরিপাকের এনজাইম 3টা। একদম এটা কোনো ভূমিকাই নেই, সরাসরি এনজাইম তার সাবস্ট্রেটকে ভাঙবে, রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এনজাইম 3টা, দেখো এই এনজাইম অগ্নাশয় রসের 3টা এনজাইম আছে লিপিড পরিপাককারী। একটা নাম লাইপেজ, এর নাম হচ্ছে ফসফোলাইপেজ, এবং আরেকটার নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, 3টা এনজাইম। লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। আগের গুরু যে বুঝতো তার কাছে এটা পানি ভাত। লাইপেজ কাকে ভাঙে? লিপিডকে ভাঙে। ফসফোলাইপেজ কাকে ভাঙবে? ফসফোলিপিডকে ভাঙবে। কোলেস্টেরল এস্টারেজ কাকে ভাঙবে? কোলেস্টেরল এস্টারকে। তৈরি করবে লিপিডের আলটিমেট প্রোডাক্ট। বলতো লিপিডের আলটিমেট প্রোডাক্ট কি মনে আছে? লিপিডের আলটিমেট প্রোডাক্ট মনে আছে? মনে আছে লিপিডের আলটিমেট প্রোডাক্ট কি? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তাহলে यस, লাইপেজ লিপিডকে ভাঙবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ফসফোলাইপেজ ফসফোলিপিডকে ভাঙবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। কোলেস্টেরল এস্টারেজ কোলেস্টেরল এস্টারকে ভাঙবে, রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এখন বলো তো এই 3টা বিক্রিয়া লিখতে পারবা? 3টা বিক্রিয়া আমি একটা লিখে দিচ্ছি। যেমন আমি লাইপেজটা লিখে দিচ্ছি, লাইপেজ আমাদের আগেও ছিল তবু লিখে দিচ্ছি। আমি 2 নাম্বারটা লিখে দিচ্ছি, বাকি দুটো তোমরা করবা। ফসফোলাইপেজটা লিখছি আমি। তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি? ফসফোলিপিড।
ফসফোলিপিড প্লাস পানি। এনজাইমের নাম হচ্ছে ফসফোলাইপেজ। এনজাইমের নাম হচ্ছে কি? ফসফোলাইপেজ, রাইট? উৎপাদক কি? সংকেতে লিখছি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস F প্লাস G লিখলাম। কেন লিখলাম? সংকেতে লিখছি, কারণ বড় করে লিখতে টাইম লেগে যাবে। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল আর লাস্টের রূপান্তর কি হবে? যেটা ফসফেট আছে, ফসফেট পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি জানো? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। লিপিড, লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল আর ফসফেট পানির সাথে যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড হয়ে গেল। কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারকে ভাঙবে, রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তাহলে বাকি দুইটা পারবা বিক্রিয়া? পারবা? বাকি দুইটা পারবা? ফসফরিক অ্যাসিড, রাইট? এই তো পারবা না বাকি দুইটা? ইনশাআল্লাহ এই তো ট্রাই করলে সবই সম্ভব। এইগুলো হচ্ছে অগ্নাশয় রসের কথা। এখন আমরা লাস্ট দেখবো আন্তরিক রস। লিপিডের তাহলে কি ভাব হচ্ছে? আন্তরিক রস। লিপিডের আন্তরিক রসে, তাহলে লিপিডের জন্য হচ্ছে আন্তরিক রসের পরিপাক। লিপিডের আন্তরিক রসের পরিপাক। লিপিডের আন্তরিক রসের পরিপাককারী তিনটা এনজাইম আছে। আমি এনজাইমগুলোর নাম লিখছি, দেখো তোমরা বিক্রিয়া করতে পারো না। এক নম্বর নাম হচ্ছে লাইপেজ। সেম লাইপেজ বারবার আছে। লাইপেজ, লাইপেজ। দুই নাম্বার লেসিথিনেজ, এবং তিন নাম্বার মোনোগ্লিসারাইডেজ। মোনোগ্লিসারাইডেজ তিনটা এনজাইম, লাইপেজ, লেসিথিনেজ, মোনোগ্লিসারাইডেজ। ঠিক আছে? সেম কথা, সেম। লাইপেজ কাকে ভাঙবে? লিপিডকে প্লাস পানি। লিপিড প্লাস পানি উপরে কি হবে? এনজাইম আকারে লাইপেজ, সিম্পল। লেসিথিনেজ কাকে ভাঙবে? লেসিথিনকে। মোনোগ্লিসারাইডেজ কাকে ভাঙবে? মোনোগ্লিসারাইডকে। সবগুলোর আলটিমেট প্রোডাক্ট ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। সবগুলোর আলটিমেট প্রোডাক্ট ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। পারবে না? লাইপেজ লিপিডকে ভাঙবে, লেসিথিনেজ লেসিথিনকে ভাঙবে, মোনোগ্লিসারাইডেজ মোনোগ্লিসারাইডকে ভাঙবে, রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। পারবা সবাই নাকি? হ্যাঁ পারবো, গুড। এই তো ইনশাআল্লাহ পারবো, ট্রাই করলে পারা যাবে। এখন বলো, এখন কি মনে হচ্ছে যে রুলস আমি প্রথমে 4টা রুলস লিখে দিয়েছিলাম, রুল 1 2 3 4 কাজ করতে রুলস গুলো কি হবে? অর্থাৎ তুমি যদি এনজাইমের নামটা মনে রাখতে পারো এবং মেকিংসটা একবার ধরতে পারো, লেসিথিনেজ লেসিথিনকে ভাঙবে, রূপান্তর করে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল প্লাস লেসিথিনকে ভাঙলে আরো দুটা প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে কোলিন, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। অর্থাৎ লেসিথিনেজ লেসিথিনকে ভাঙলে রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস কোলিন প্লাস ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এটা কার কথা বললাম? এটা কিন্তু আমরা লেসিথিনেজটা লিখলাম। তাই লেসিথিনেজ বললাম, লেসিথিনেজ প্লাস পানি। অ্যালডে বললাম লেসিথিনেজ, লেসিথিনেজ প্লাস পানি। লেসিথিনেজ এনজাইম লেসিথিনকে লেসিথিন ভাঙলো, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস কোলিন প্লাস ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? ঠিক আছে? পারবা না? পারবা তো নাকি? সবাই ক্লিয়ার এই বিষয়টুকু? রুল নাম্বার 1 2 3 4 এই 4টা রুল একটু ভালো করে বুঝে দেন যদি তুমি এই পরিপাকটা করো, এই 4টা পরিপাক তোমার কাছে কোনো ব্যাপারই না। এবং শিওর শট 110% শিওর তোমাদের হয়তো প্রোটিন পরিপাক। এখানে 9টা প্রশ্ন, আমরা কিন্তু 9টা প্রশ্ন বললাম। কিভাবে? কোলিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার,
আমাদের বডিতে উৎপন্ন হয়, যা আমাদের মস্তিষ্কে সিগন্যাল আদান প্রদান করে, এটা হচ্ছে কোলিন। এক্সট্রা মানে লেসিথিন ভাঙলে কোলিন উৎপন্ন হয়, এটা আমাদের মস্তিষ্কে তথ্য আদান প্রদান করে, এদেরকে নিউরো ট্রান্সমিটার বলা হয়। এটা আমি অন্য একটা ক্লাসে তোমাদেরকে কোলিনটা বুঝাবো, ঠিক আছে? কোলিন হচ্ছে যে বললামই তো, লেসিথিনকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আরো কিছু উৎপাদন হয় সাথে বাই প্রোডাক্ট। ওই বাই প্রোডাক্ট হচ্ছে কোলিন আর ফসফরিক অ্যাসিড, বাই প্রোডাক্ট, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা যে লেসিথিন ভাঙলে সাথে কোলিন, ফসফরিক অ্যাসিড, সাথে কোলিন, ফসফরিক অ্যাসিড, তিনটা আবার রিপিট করো, ক্লিয়ার হয়ে যাবে। কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরল এস্টারকে ভাঙবে। কোলেস্টেরল এস্টার হচ্ছে, এস্টার কি জানো? অনেকগুলো অণুর গঠনকে, বৃহৎ অণুকে বলা হয় এস্টার। কোলেস্টেরল এস্টারকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, আর কোলেস্টেরলকে ভাঙলে ছোট কি হবে? অনলি কোলেস্টেরল হবে। কোলিনটা আরেকবার বুঝায় দেন। বলছি তো, আর কতবার বলবো? কোলিন হচ্ছে লেসিথিনের এনজাইম, লেসিথিনকে ভাঙবে, পানির সাথে রূপান্তর করবে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, একটা যৌগের নাম কোলিন। কোলিন বোঝানোর কিছু নাই, এটা একটা যৌগ। কোলিন মানে কোলিনটা হচ্ছে লেসিথিনের মধ্যে থাকে, মানে এক কথায় লেসিথিনকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলিন আর ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। কথাটা কি এখন বুঝতে পারছো? লেসিথিনকে ভাঙলে, লেসিথিনে যদি লেসিথিনকে ভাঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলিন আর ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। আর কোলিন হচ্ছে একটা যৌগ যা আমাদের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিউরো ট্রান্সমিটার কি, এটা আমি অন্য একটা ক্লাস আলোচনা করবো, আজকে করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে 9টা প্রশ্ন আমরা করলাম। 3 নম্বরের জন্য আসতে পারে লালারসে কার্বোহাইড্রেট পরিপাককে বর্ণনা করো। 3 নম্বরের জন্য আসতে পারে তোমার পাকস্থলীতে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট পরিপাককে বর্ণনা করো, ঠিক আছে? লালারসে কার্বোহাইড্রেট পরিপাক বর্ণনা করো, অথবা ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট পরিপাককে বর্ণনা করো, অথবা 4 নম্বরের জন্য আসতে পারে কার্বোহাইড্রেট পরিপাককে বর্ণনা করো। যদি তোমার প্রশ্ন এরকম আছে কার্বোহাইড্রেট পরিপাক বর্ণনা করো, তখন তোমাকে 3টাই বলতে হবে, লালারস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না, তো বলতে হবে। কোথায় বলতে হবে? লালারসের মাধ্যমে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আছে 2টা, একটা হচ্ছে টাইলিন, মলটেজ, বিকিটা লেখবা শেষ। 2 নাম্বার লিখবা পাকস্থলীতে, লিখবা পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম নেই। 3 নাম্বার লিখবা হচ্ছে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট পরিপাক হয় 2 ভাবে, একটা হচ্ছে অগ্নাশয় রস, একটা আংশিক রস। প্রথমে অগ্নাশয় রসের কথা লিখবা, এরপর আংশিক রসের কথা বলে লিখবা। এটা 4 নাম্বারের প্রশ্ন। সেম প্রোটিন পরিপাকটাও 3টা প্রশ্ন। তোমাকে বলতে পারে শুধুমাত্র পাকস্থলীতে প্রোটিন পরিপাক বলো, অথবা তোমাকে 3 নাম্বারের জন্য বলতে পারে বা 4 নাম্বারের জন্য বলতে পারে যে ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসের মাধ্যমে প্রোটিন পরিপাককে বর্ণনা করো, অথবা বড় প্রশ্ন 4 নাম্বারের জন্য একটা আসতে পারে যে প্রোটিন পরিপাক বর্ণনা করো। তাহলে একদম মুখ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত পর্যন্ত সবটা বলতে হবে। যে প্রথমে প্রোটিন পরিপাক ক্রিয়া বর্ণনা করো, শুধু প্রোটিন, আর কিছু নাই। বলবা প্রোটিন পরিপাক হয় 2 জায়গায়, লালারসে পরিপাক হয় না, আর ক্ষুদ্র পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে, নিচের বর্ণনা দেওয়া হলো। ওদের পাকস্থলী লিখে পাকস্থলীর টপিকটুকু দিবা, শেষ। এরপরে ক্ষুদ্রান্ত লিখে লিখবা প্রোটিন ক্ষুদ্রান্তে 2 ভাবে পরিপাক হয়, একটা অগ্নাশয় রস, একটা আংশিক রস। অগ্নাশয় রসের কথা বলে লিখবা, আংশিক রসের কথা বলে লিখবা, এনজাইমের নাম বিক্রিয়াগুলো দিয়ে দিবা। পুরা 4 নাম্বারের প্রশ্ন। মানেটা কি বুঝতে পারছো? লিপিডও সেম, পাকস্থলীতে পরিপাক, অগ্নাশয়ে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক, 3টা প্রশ্ন, এখানে 9টা প্রশ্ন আছে। এবং আমি শিওর দিয়ে বলছি তোমার এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এই কার্বোহাইড্রেট, লিপিড অথবা প্রোটিন এখান থেকে মাস্ট থাকবে। তোমাদের কলেজের পরীক্ষাও যদি এসে থাকে, যাতে তোমার কলেজে পড়ছো, তোমাদের কলেজেও এই টাইপের প্রশ্ন আসছে না? মনে করে রাখো তো, কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন, এই 3টা পরিপাক আছে, কোন একটা পরিপাক কি তোমাদের আসছে? আসছে তোমাদের পরীক্ষায়? যাদের রিসেন্টলি কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে, মডেল টেস্ট, ক্লাস টেস্ট, এক্সাম, ফাইনাল ইয়ার, যেটাই হোক না কেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই 3টা থেকে একটা পরিপাক মার্কস আসবে। যা আপনারা গেছে জি জি জি, মার্কস আসবে পরীক্ষায়, মার্কস আসবে। মানে আমি যে রুলসটা মাত্র পড়ালাম, যে 3টা পরিপাক করালাম, এই 3টা পরিপাক করলে তুমি একটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় 110% কমন পাবা। এটা আমার ইনসিকিউরিটি আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন পড়ে নিবা, বাট আজকে আর আমরা বাড়াবো না, নেক্সট টাইম পড়বো। এই ওদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পরিপাকে হরমোনের ভূমিকা।
এটা একটু দেখে রাখো, যদি নেক্সট ক্লাসে সময় পাই আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। আসলে আজকে প্রথমে একটু কথাবার্তা বলতে বলতে সংজ্ঞার সিস্টেম বোঝাতে টাইম লেগে গেছে, না হলে ওইটাও শেষ করতে পারতাম, আর 10-15 মিনিট পেলে শেষ করে ফেলতাম। বাট আজকে অলরেডি 9:30+ হয়ে গেছে। আমরা নেক্সট যদি সময় পাই 5-7 মিনিটের মধ্যে লাগবে, বা তোমরা একবার করে নাও, যদি কনফিউশন হয় নেক্সট ক্লাসে আমাকে বলো, আমি ওইটা তোমাদেরকে সিম্পলি শর্ট সিস্টেমে তোমাদেরকে বুঝাই দেবো। আচ্ছা, আহ ধন্যবাদ রাকিব ভাইকে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। তো আমি হচ্ছে ক্লাসটা কেমন লাগলো একটু জানান, একটু কমেন্ট করে যে ক্লাসটা কেমন ছিল আপনাদের জন্য, কতটা ইম্পর্টেন্ট। আমি একটু পরে রুটিনটা শেয়ার করছি। আচ্ছা, আপনাদের হচ্ছে এই ক্লাসগুলো যারা করছেন এটা হচ্ছে, হ্যাঁ, আগস্ট মাসে যাদের পরীক্ষা হওয়ার কথা, এখন আমরা শিওর না যে আগস্ট মাসে পরীক্ষা হবে কিনা। তো আগস্ট মাস মানে এইচএসসি 2022 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্যই মূলত এই আমাদের কোর্সটা। আমরা হচ্ছে পরীক্ষার আগেই এই যে 4টা সাবজেক্ট আছে আপনাদের সায়েন্সের, এই 4টা সাবজেক্ট আমরা পুরোটা হচ্ছে শর্ট সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করিয়ে দিব, এবং আমরা হচ্ছে রেগুলার ক্লাস নেব এবং রেগুলার পরীক্ষা নেব। ঠিক আছে? তো আমি আপাতত আপনাদের হচ্ছে একটু রুটিনটা শেয়ার করে দিব। আমি রুটিনটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিব। আর আপনাদের কালকে আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন রুটিনটা। আপনাদের ঠিক আগামীকালকে সন্ধ্যা 7:30টায় 7:30 মিনিটে রসায়ন ক্লাস হবে, এবং রসায়ন ক্লাসটা ঠিক এই ক্লাসটার মতোই অনেক অনেক মজাদার একটা ক্লাস হবে আশা করছি। আমাদের যে টিচার আছেন উনি অনেক অভিজ্ঞ টিচার। তো এতক্ষণ থেকে যে রাকিব ভাই আপনাদের ক্লাস যিনি ক্লাস নিল আর কি, তিনি হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমে আমাদের রংপুর ইউসিসি রংপুর শাখায় এসে ক্লাস নেন, এবং হচ্ছে আমরা যে অনলাইনে যে ক্লাসগুলো আমরা করে থাকি, যেগুলো হচ্ছে টোটালি ফ্রি করে থাকি, যেগুলো অনলাইনে ক্লাস করে থাকি এইচএসসির জন্য, তো সেগুলো উনি করেন। আর হচ্ছে আমাদের বাকি যে রসায়ন, তারপরে উচ্চতর গণিত, বিশেষ করে পদার্থবিজ্ঞান, প্রত্যেকটা টিচারই হচ্ছে অনেক অভিজ্ঞ টিচার এবং অনেক ভালো টিচার। আপনারা আগামীকালকে রসায়ন ক্লাসটা করলেই বুঝতে পারবেন আসলে যে টিচারের অভিজ্ঞতা এবং হচ্ছে পড়ানোর অভিজ্ঞতা এবং তাদের সিস্টেমটা এটা কত সুন্দর, এটা আপনারা কালকে রসায়ন ক্লাস করার পরে বুঝতে পারবেন। তো আশা করছি যে আপনারা ঠিক কালকে সন্ধ্যা 7:30 মিনিটে আবারও রসায়ন ক্লাসটি করার জন্য এভাবে মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আর সেই সাথে হচ্ছে আমি অনুরোধ করব সবাই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন, কারণ আলটিমেটলি আমরা প্রত্যেকদিন আপনাদের মোবাইলে এসএমএস পাঠাবো না, আমরা প্রত্যেকদিন টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমরা আপডেট করব। ক্লাসের রেকর্ড বলেন, হচ্ছে কোনো ক্লাস কবে হবে না হবে, পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, এবং অনেকে যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, হচ্ছে প্রথম জুম সফটওয়্যার ইউজ করতেছেন, তো সবকিছু আমরা সেই টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিব। তো আজকে আর আপনাদের কাছে সময় নিব না, কারণ আপনাদের এখন সময়টা খুব গুরুত্বপূর্ণ। তো আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7:30 মিনিটে রসায়ন ক্লাস নিয়ে। আমি চেষ্টা করব টেলিগ্রাম গ্রুপে হচ্ছে টপিকটা বলে দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।